এইটা হচ্ছে এলরড বলে। এটা দিয়ে শুধু অরা চেক না, এটা দিয়ে বাস্তু, ঘরের যদি কোনো জায়গায় নেগেটিভিটি আছে কিনা সেটা বলে, ইভেন ইয়েস নো অ্যান্সারও ও দেয়। শ্যাম, তুমি শুভঙ্করের সাথে কানেক্ট হও। শুভঙ্করের সাথে কি কানেক্ট হয়েছো? ইয়েস অর নো? শুভঙ্করের সাথে কি কানেক্ট হয়েছো? কানেক্ট হলে দেখাবে, ও নোটা দেখায় ক্রস করে। আচ্ছা, আমার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? আচ্ছা, শুভঙ্কর গোস্বামীর কি কোনো ইউটিউব চ্যানেল আছে? শ্যাম, শুভঙ্কর গোস্বামীর কি কোনো ইউটিউব চ্যানেল আছে? শুভঙ্করের থ্রোট চাকরা কতটা অ্যাক্টিভ আছে দেখো। থ্রোট চাকরা কত পার্সেন্ট অ্যাক্টিভ? এটা ফুল অ্যাক্টিভ। কেন বলো তো? তোমার কাজটাই তো কথা বলা। আমি একজন সাধারণ মানুষ হয়ে আমি কি আমার অরা ক্লিন করতে পারবো? একদম নিজেই নিজের ওরা ক্লিন করা যায়। দেখবে নর্মাল মা বাবাও বলে যে কোন জন্মে কি কর্ম করে এসেছি জানি না, যার জন্য ফল ভোগ করছি। মানে এটা না জেনেই কিন্তু এই কথাটা, মিথটা আমাদের চলে আসছে। এবং এটা মিথ বলবো না, এটা সত্যি। কারণ সত্যি আমরা পাস্ট লাইফ থেকে বহু কিছু ক্যারি করে নিয়ে আসি। আচ্ছা, এই পাস্ট লাইফ রিগ্রেশন বিষয়টা কি আসলে? ফার্স্ট লাইফ রিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি মানে পূর্ব জন্মকে অতীত স্মৃতিচারণ। অ্যাঞ্জেলদের কখনো অর্ডার করা যায় না। যেমন তন্ত্রে দেখা যায় যে আমি অর্ডার করে কাজ করাই বিভিন্ন জগৎটাকে। অ্যাঞ্জেলকে ইনভোক করতে হয় তোমাকে প্লিজ বলে, যে প্লিজ অ্যাঞ্জেল, আমি জানি তুমি আছো, মানে রিকোয়েস্ট ফর্মে তুমি এসো, আমাকে প্লিজ হেল্প করো। আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল আছেন, উনি হচ্ছেন কমিউনিকেশন। ধরো তোমার কোনো পার্টনার বা কারোর সাথে খুব কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, তুমি ওনাকে কল করলে, হেল্প চাইলে, সেই কমিউনিকেশন গ্যাপটা ঠিক করে দেয়। তুমি হয়তো তাকে বলছো যে তুমি যে আছো আমার পাশে, প্লিজ আমাকে দেখাও। হঠাৎ দেখছো একটা আনন্যাচারাল আননোন বাটারফ্লাই কালার, বাটারফ্লাই পাশ দিয়ে উড়ে গেল। দিদি, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। থ্যাংক ইউ। কেমন লাগছে বলো এসে? ভীষণ ভালো লাগছে। প্রথমত আজকে এখানে আসার জন্য আমি গ্র্যাটিটিউড জানাই আমার ঈশ্বরকে, মা বাবাকে, আমার যে গুরু আছেন এই জগতে শিক্ষার, প্রিয়াঙ্কা চক্রবর্তী এবং স্বরূপ স্যারকে, আর অবভিয়াসলি তোমাকে আর আমার ফ্যামিলি মেম্বার্সদের আর আমার ইষ্টদেবকে। কারণ সব কিছুই তো কানেকশান না হলে কিছুই হয় না। আমি মনে করি যে সেই কানেকশানই আজকে তোমার সাথে আমার এখানে দেখা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দিদি, হঠাৎ করে তো তুমি এই প্রফেশনে আসোনি, না না, তোমার কেন মনে হলো যে এখানে এই প্রফেশনটাকে তুমি হ্যাঁ, কেন অ্যাকচুয়ালি বেছে আমি চাকরি করতাম একটা সময়, মার্কেটিংয়ে করেছি, এনজিওতে করেছি। এবার আফটার ম্যারেজ কিছু প্রবলেমের জন্য চাকরি ছেড়ে দিই, ফ্যামিলি কারণে। এবং মানে বাচ্চা হওয়ার পরে এমন কিছু প্রবলেম ফেস করি যেগুলো মানে আনন্যাচারাল এবং আনএক্সপেক্টেড, মানে যেগুলো তোমার তন্ত্রা রিলেটেড। আচ্ছা, মানে কিছু ক্লোজ সার্কেলের মানুষই মানে তাদের নিজস্ব ব্যক্তিগত হিংসার কারণে তন্ত্র করতে থাকে আমার বাচ্চার ওপর এবং ফ্যামিলির ওপর। এবং বহুবার সেই তন্ত্রের জন্য তোমার তান্ত্রিক রিমেডি করেও ফুল সলিউশন করে উঠতে পারিনি, মানে নিজের এবং ফ্যামিলির প্রোটেকশন কিছুতে দিতে পারছিলাম না। এবং বারবার তো হিউজ টাকা খরচা করে করাটাও সম্ভব হচ্ছিল না। তখন আমি একটা ওয়ে আউট খোঁজার চেষ্টা করি, যে কিছু তো ওয়ে আউট থাকবে, যে অ্যাটলিস্ট আমি প্রাথমিক প্রোটেকশনটা দিতে পারবো। যেমন ধরো ইমিউনিটি পাওয়ার, আমরা মানে ভিটামিন মিনারেলস কেন খাই? নিজের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, মানে ফিজিক্যালি যে প্রোটেক্ট রাখলাম ফিজিক্যালি, যাতে বাইরের জার্মটা আমাকে সহজে না আঘাত করতে পারে। সেরকম খুঁজতে খুঁজতে আমি রেইকি বলে এই টার্মসটার সাথে পরিচিত হই। যে রেইকি বলে কিছু একটা পদ্ধতি আছে, এটা ইউনিভার্সাল রে, এবং সেটার মাধ্যমে আমাদের শরীরের ভেতরের এবং বাহ্যিক যে অরার যে পাওয়ার, সেটাকে আমি বাড়াতে পারি। এবং বাড়ানোর ফলে এটাই করা যাবে যে নিজের এবং ফ্যামিলিকে আমি প্রোটেক্ট করতে পারবো। সেটা থেকেই আস্তে আস্তে শেখার পরে এই জগৎটা সম্পর্কে ইন্টারেস্ট বাড়ে। ধীরে ধীরে একটার পর একটা কোর্স শিখতে থাকি। এবং ইন্সপিরেশন আমি বলবো আমার গুরু প্রিয়াঙ্কা চক্রবর্তী, মানে উনি, ওনার হাত ধরে আমার এই জগতে আসা। তারপর প্রচুর গুরুর কাছ থেকে শিখেছি, যেটা হয় ন্যাচারালি, একটাই মানুষ অনেকজনের কাছ থেকে শেখে, আরও ভার্সেটাইলি শেখে, সেই জন্য এখানে আসা। হ্যাঁ, রেইকি জিনিসটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং এটা নিয়ে আমি যখন পড়াশোনা করি এবং সেটাতে আমি একটা টার্ম খুঁজে পাই, সেটা হচ্ছে অ্যাঞ্জেল রেইকি। হ্যাঁ। এই অ্যাঞ্জেল রেইকি জিনিসটা কি? অ্যাকচুয়ালি রেইকি হচ্ছে শুধু রেইকি, উসুই রেইকি, যেটা ট্র্যাডিশনাল রেইকি, সেটা ধরো তুমি এবিসিডি। আচ্ছা, তুমি যেমন এবিসিডি না শিখলে একটা গল্পের বই পড়তে পারবে না, একটা লিখতে পারবে না প্যাসেজ, তেমন আমি বলবো প্রথম হচ্ছে উসুই রেইকি। আমাদের শরীর তো 5টা অরা দিয়ে আছে, শরীর বাহ্যিক বাইরেও একটা ইনার বডি আছে, সবারই বডি পাওয়ারফুল। আগেকার দিনে সাধুস্থানরা ওনারা কি করতেন, এই ইউনিভার্সে যে এনার্জি রয়েছে,
এত পাওয়ারফুল চেনেন ওনারা, ওই রেটাকে ওনারা ক্রাউন চাক্রার মাধ্যমে ইনভোক করে শরীরের পাওয়ারটাকে আরও বাড়িয়ে তুলতে। প্রথম রেইকির মাধ্যমে তুমি শরীরের পাওয়ার বাড়াও, তারপরে অ্যাঞ্জেল রেইকি হচ্ছেন আমাদের প্রত্যেকের একজন করে গার্জিয়ান অ্যাঞ্জেল থাকেন, মানে আমাদের সাথেই তারা জন্মের সাথে সাথে চলে আসে। অ্যাঞ্জেল টার্মসটা হয়তো ওয়েস্টার্ন টার্মস, অ্যাকচুয়ালি দেবদূত আমাদের বাংলায় বহু পুরাণ মাইথোলজি দেখলে দেখা যাবে দেবদূত কথাটার সাথে আমরা পরিচিত। ঠিক। কিন্তু হয়েছে কি, আমরা এই দেবদূতটাকে না যত ইউজ করেছি, ওয়েস্টার্ন কালচার এইটাকেই নিয়ে গিয়ে, এই কালচারটাকেই নিয়ে গিয়ে তারা এটাকে অ্যাঞ্জেল বলে তারা বুঝতে পেরেছে এক্স্যাক্টলি এক্সিস্ট করছে। এখন আবার আমরা ওয়েস্টার্ন কালচারটাকেই নিয়ে অ্যানালাইজ করছি, মানে আমাদের কালচারটাই আবার পরিবর্তিত হয়ে আমাদের কাছেই ফিরে আসছে দেবদূতটা অ্যাঞ্জেল রূপে। অ্যাঞ্জেলের বিভিন্ন ফর্মস রয়েছে এবং অ্যাঞ্জেলকে ইনভোক করে তুমি তোমার কাজ করতে পারো, প্রোটেকশন নিতে পারো। যেমন আর্কাঞ্জেল মাইকেল রয়েছেন, উনি হচ্ছেন মানে অ্যাঞ্জেলদের সেনাপতি বলা হয়। আচ্ছা। অ্যাঞ্জেলদের কখনো অর্ডার করা যায় না, যেমন তন্ত্রে দেখা যায় যে আমি অর্ডার করে কাজ করাই বিভিন্ন জগৎটাকে, ওটা ওনাদের আলাদা সাবজেক্ট, ওটার সাথে এটার মিল নেই। কিন্তু এই স্পিরিচুয়ালির এই জায়গাটা খুব সফট, মানে তুমি অ্যাঞ্জেলকে ইনভোক করতে হয় তোমাকে প্লিজ বলে, যে প্লিজ অ্যাঞ্জেল আমি জানি তুমি আছো, মানে রিকোয়েস্ট ফর্মে তুমি এসো, আমাকে প্লিজ হেল্প করো। এবং তুমি যদি সত্যিই চোখ বন্ধ করে বসে এক মনে তাকে চিন্তা করো, কিছু না কিছু রে, তার লাইট তুমি দেখতে পাবে। অ্যাঞ্জেলকে তো ওইভাবে কেউ দেখিনি আমরা যে তাকে কেমন দেখতে, একটা লাইটকে কল্পনা করা হয়, ভাবা হয়েছে যে আর্কাঞ্জেল মাইকেলের কালারটা হচ্ছে ভায়োলেট, ব্লুইশ ভায়োলেট যে রেটা। যেমন আর্কাঞ্জেল স্যান্ডালফন আছেন, উনি হচ্ছেন তোমার রিলেশনশিপের খুব হেল্প করেন। আর্কাঞ্জেল গ্যাব্রিয়েল আছেন, উনি হচ্ছেন কমিউনিকেশন। ধরো তোমার কোনো পার্টনার বা কারোর সাথে খুব কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, তুমি ওনাকে কল করলে, হেল্প চাইলে, সেই কমিউনিকেশন গ্যাপটা ঠিক করে দেন। আবার আর্কাঞ্জেল রাফায়েল আছেন, উনি হচ্ছেন বলা হয় অ্যাঞ্জেলদের ডক্টর। মানে শরীর খারাপে উনি এসে, ওনার কালার ভাবা হয়েছে গ্রিন কালার দিয়ে, মানে যারা দেখেছেন, আমি তো আর ওইভাবে আমি তো জিনিসটা আবিষ্কার করিনি, যারা বুঝেছেন যেখান থেকে এসছে মেথডটা, যে উনি হচ্ছেন তোমার হিলিং করেন আর্কাঞ্জেল রাফায়েল। যেমন আর্কাঞ্জেল মেটাট্রন আছেন, উনি হচ্ছেন মেটেরিয়ালিস্টিক জগতের চাহিদা সেগুলো তোমার পূরণ করে, গাড়ি বাড়ি মেটেরিয়ালিস্টিক জগৎ যেটা। এবার এনাদেরকে ইনভোক করার একটা বিশেষ প্রসেস থাকে। অ্যাঞ্জেল হিলিং শিখলে সেই প্রসেসে ওনাদের একটা অ্যাঞ্জেলিক এমব্লেম থাকে, সেই এমব্লেমের সাহায্যে কিছু ক্যান্ডেল আছে কালার, ওগুলো জ্বালিয়ে বিভিন্ন পদ্ধতিতে ওনাদের ইনভোক করা হয়। ওনারা এসে তোমার যখন দেখা যাচ্ছে নর্মাল রেইকিতেও সেটা সলভ পুরোপুরি হচ্ছে না, আরেকটু পাওয়ারফুল চাই, তখন তাদের ডেকে ওটা হিলিং দেওয়া হয়। এছাড়া তুমি নিত্য জীবনেও ওনাদেরকে ইউজ করতে পারো, মানে নিজের প্রয়োজনে, যে আইসো আমাকে একটু প্লিজ হেল্প করো। এবং ওনারা বিভিন্ন সাইনের মাধ্যমে আসেন, কখনো দেখবে বাটারফ্লাইয়ের কালারে, মানে তুমি হয়তো তাকে বলছো যে তুমি যে আছো আমার পাশে প্লিজ আমাকে দেখাও, হঠাৎ দেখছো একটা আনন্যাচারাল আননোন বাটারফ্লাইয়ের কালার, বাটারফ্লাই পাশ দিয়ে উড়ে গেল। অনেক সময় ফেদার পাওয়া যায়, হঠাৎ ঘরের মধ্যে কিছু নেই, তুমি একটা অদ্ভুত কালারের ফেদার পেলে, ওগুলো হচ্ছে ওনাদের সাইন। মানে বিভিন্ন ফর্মে ওনারা তোমাকে সাইন দেবেন। মানে আমাদের সবার সাথেই একজন গার্জিয়ান অ্যাঞ্জেল, প্রত্যেকের একজন করে গার্জিয়ান অ্যাঞ্জেল আছেন, সেটা আমরা হয়তো জানি না, এই প্রসেসের মাধ্যমে আমরা জানতে পারি। আচ্ছা, আমরা যদি ভাবি যে আমরা আমাদের গার্জিয়ান অ্যাঞ্জেলের সাথে যোগাযোগ করব, তুমি যদি কাউকে না ডাকতে পারো, তুমি আর্কাঞ্জেল মাইকেলকে ডাকো, উনি হেল্প করবেন। আর যদি ভাবা যায় যে আমি আমার গার্জিয়ানকে জানবো, তখন ওই অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে তাকে যদি বলে যে কে তুমি আমার গার্জিয়ান অ্যাঞ্জেল, আমাকে জানান দাও, উনি তোমাকে কোনো না কোনো ফর্মে একটা কোনো সাইন, কোনো কালার, অ্যাকচুয়ালি কালার দেখবে, তুমি দেখতে পাচ্ছ, তখন তুমি বুঝবে যে উনি তার মানে একবার। এবং একাধিক গার্জিয়ান অ্যাঞ্জেলও হতে পারে, মানে আমার যে একজন তা না, আমার দুজনের একাধিক তিনজনও হতে পারে গার্জিয়ান অ্যাঞ্জেল, বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে তোমাকে প্রোটেক্ট করবে। আচ্ছা দিদি, তুমি বললে অরা কথাটা, এই অরা স্ক্যানিং করা যায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে এটা কি শেখা যায়? ওরা তো 3 রকমের হয়, একটা মেন্টাল, ফিজিক্যাল আর স্পিরিচুয়াল ওরা। এবং ওরা ওইভাবে বাইরে থেকে দেখে বোঝা যাবে না কার ওরা কথাটা। যেমন রামকৃষ্ণদেব, আমরা যাকে বলি স্বয়ং রামকৃষ্ণদেব, ওনার চেহারা দেখে, ওনার চেহারা তো ছিল ভীষণই রোগা পাতলা চেহারা, কিন্তু বাহ্যিক ওরা ওনার এতটা পাওয়ারফুল ছিল, সেই অরাতেই মানুষ ওনার কাছে আসতেন এবং উনি করতেন। মানে কেউ চেহারাতে প্রচণ্ড সুঠাম মানেই তার যে অরা পাওয়ারফুল হবে এমন না। আর অ্যাকচুয়াল অরা হচ্ছে মানে ইনার পাওয়ার কার কতটা। এবং একটা জিনিস আছে এলরড বলে, ওটার মাধ্যমে আমরা অরা চেক করতে পারি যে কার অরা কতটা পাওয়ারফুল, অরা ব্লকেজ কিনা ইভেন। মানে আমাদের যে 7টা চাকরা আছে, ক্রাউন টু রুট, 7টা চাকরার মধ্যে কোন চাকরা ব্লকেজ এবং কত % ব্লকেজ সেটাও বোঝা যায়।
তারপর হিলিংয়ের মাধ্যমে সেটাকে ক্লিন করা যায়। তুমি তো এনেছো, আমাদের দর্শকদের একটু দেখাবে কিভাবে জিনিসটা হয়, কাজ হয়। এইটা হচ্ছে এলরড বলে। এটা দিয়ে শুধু অরা চেক না, এটা দিয়ে বাস্তু, ঘরের যদি কোনো জায়গায় নেগেটিভিটি আছে কিনা সেটা বলে। ইভেন ইয়েস নো অ্যান্সারও দেয়, ইয়েস এবং নোতে। মানে কোনো প্রশ্নের অ্যান্সার ইয়েস থাকলে আচ্ছা, ওর নাম হচ্ছে শ্যাম। মানে অ্যাকচুয়ালি তুমি যখন একটা এলরড কেউ শিখবে, তাকে কিনে তাকে একটা তার পছন্দ মতো নাম দিতে হবে। কারণ নাও মানে এটা হচ্ছে একটা মানে লিভিং থিংস, মানে দেখতে হয়তো নন লিভিং এর মতো, কিন্তু লিভিং থিংস। মানে তোমার ভাইব্রেশনও ক্যাচ করবে, তোমার কথা মতো শুনবে, তোমার জন্য কাজ করবে, মানে উত্তর দেবে হ্যাঁ না। এবার তার আগে তার সাথে কানেক্ট করে নেওয়া হয়। ধরো আমি তোমার সাথেই কানেক্ট করছি। শ্যাম, তুমি শুভঙ্করের সাথে কানেক্ট হও। সামনে শুভঙ্কর গোস্বামী আছে, ওর সাথে কানেক্ট হও। শুভঙ্করের সাথে কি কানেক্ট হয়েছো? ইয়েস অর নো? শুভঙ্করের সাথে কি কানেক্ট হয়েছো? কানেক্ট হলে দেখাবে, ও নোটা দেখায় ক্রস করে। এবার যদি কিছু প্রশ্ন থাকে তুমি করো, ও ইয়েস বা নোতে দেবে তোমাকে। আচ্ছা, আমার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? আচ্ছা, শুভঙ্কর গোস্বামীর কি কোনো ইউটিউব চ্যানেল আছে? শ্যাম, শুভঙ্কর গোস্বামীর কি কোনো ইউটিউব চ্যানেল আছে? আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলে কি 50K সাবস্ক্রাইবার আছে? শুভঙ্কর গোস্বামীর ইউটিউব চ্যানেলে কি 50K সাবস্ক্রাইবার আছে? শুভঙ্কর গোস্বামীর 50K চ্যানেলে কি 50? না, নেই। ধরো তোমার ক্রাউন চাকরা কতটা অ্যাক্টিভ, কারো দেখলাম যেটা অরা স্ক্যানিংয়ে। আচ্ছা, শুভঙ্কর গোস্বামীর সাথে কানেক্ট হও। আবার শ্যাম, শুভঙ্কর গোস্বামীর সাথে কানেক্ট হও। শুভঙ্কর গোস্বামীর ক্রাউন চাকরা কতটা অ্যাক্টিভ দেখাও। ক্রাউন চাকরা কত পার্সেন্ট অ্যাক্টিভ? ক্রাউন চাকরা 70 to 80%। শুভঙ্করের থ্রোট চাকরা কতটা অ্যাক্টিভ আছে দেখো। থ্রোট চাকরা কত পার্সেন্ট অ্যাক্টিভ? এটা ফুল অ্যাক্টিভ। কেন বলো তো? তোমার কাজটাই তো কথা বলা। আজকের এপিসোডের এটা আনএক্সপেক্টেড ছিল, মানে আমি ভাবতে পারিনি এরকম একটা কিছু আপনাদের সামনে আজকের এপিসোডে থাকবে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমাদের দর্শকদের এই জিনিসটা দেখানোর জন্য। আমাদের দর্শকদের মধ্যে অনেকেই আছে যারা এই জিনিসটা করতে চায়, তারা তোমাকে কখন ফোন করবে? হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তোমাকে, হোয়াটসঅ্যাপ করবে। মানে স্ক্রিনে তো যাচ্ছেই হ্যাঁ, নাম্বার। আমি কি করতে চাই আমি তাদের সাথে যোগাযোগ করে মানে মেইনলি হোয়াটসঅ্যাপে আগে নক করতে হ্যাঁ হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি মানে কাজে নানা রকম থাকে তো, হয়তো ফোন আমি করে নেবো যোগাযোগ। যদি কারো মিসড কল দেখি আমি রিং ব্যাক করে নেবো। ওকে, আমি যদি একটা প্রশ্ন করি এই অরা নিয়েই, যে একজন সাধারণ মানুষ, মানে আমি এই বিষয়টাতে খুব একটা অবগত নই, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হয়ে আমি কি আমার অরা ক্লিন করতে পারবো? একদম, নিজেই নিজের অরা ক্লিন করা যায়। তুমি প্রতিদিন বিভিন্ন রকমের বাথ নাও, হার্বস বাথ নাও, সল্ট বাথ নাও। সল্ট, কোনো সল্ট না পেলেও তুমি নর্মাল হোয়াইট সল্ট যেটা আমরা রান্নায় ইউজ করি সেটার একটা প্যাকেট কিনে এনে প্রতিদিন সল্ট বাথ নাও। বিভিন্ন অয়েল পাওয়া যায়, ল্যাভেন্ডার অয়েল, রোজ অয়েল, রোজের বাথ নাও। তুমি ফটকিরি পাওয়া যায়, যে ফটকিরির গুঁড়ো দিয়ে বাথ নাও। তুমি গোলাপ জল দিয়ে বাথ নাও। বিভিন্ন বাথিকের মাধ্যমেও আমরা করতে পারি। তুমি সান রেতে গিয়ে কিছুক্ষণ দাঁড়াও না। সান তো আমাদের ইউনিভার্সাল রে দিচ্ছেন উনি, মানে ওনার মতো পিওর এনার্জি তো আর নেই। তুমি সানের রেতে গিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়াও। তুমি মুনের মাধ্যমেও পাওয়ার নিতে পারো। আচ্ছা, রেইকির মাধ্যমেই কি সমস্ত প্রবলেম সলভ করা যায়? অ্যাকচুয়ালি রেইকি হেলথ ইস্যু প্রবলেম সলভ করা যায়। মেন্টাল যদি কারোর কিছু ইমোশনাল প্রবলেম থাকে সলভ করা যায়, সেখানে ইমোশনাল আস্তে আস্তে হিল করে যায়। কিন্তু কিছু প্রবলেম থাকে দেখা যায় হিল করার পরেও তার পুরোপুরি প্রবলেমের ইস্যুটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে অনেক সময় লাইফে এমন প্রবলেম ঘটে আমি নিজেই জানি না আমার প্রবলেমটা কেন হচ্ছে। দেখা যাচ্ছে তার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট ঠিক, নিউমোলজিক্যাল সমস্ত কিছু ঠিক, পারিপার্শ্বিক সমস্ত কিছু ঠিক, কিন্তু প্রবলেম তার লাইফ থেকে যাচ্ছে না। সেটা হতে পারে ফিনান্সিয়াল, হতে পারে রিলেশনশিপ, হতে পারে হেলথ, হতে পারে মেন্টাল। মানে প্রবলেমের ইস্যু খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রবলেম রিপিটেডলি আসতে থাকছে বা করতে থাকছে। তখন ভাবা হয় কি এটা হয়তো তাহলে তার পাস্ট লাইফের কোনো কর্ম। আমরা দেখবে নর্মাল মা বাবাও বলে যে কোন জন্মে কি কর্ম করে এসেছি জানি না, যার জন্য ফল ভোগ করছি। মানে এটা না জেনেই কিন্তু এই কথাটা, মিথটা আমাদের চলে আসছে।
এবং এটা মিথ বলবো না, এটা সত্যি, কারণ সত্যি আমরা পাস্ট লাইফ থেকে বহু কিছু ক্যারি করে নিয়ে আসি। মানে হিন্দু এবং বৌদ্ধ জন্ম অনুযায়ী এটাই তো আমাদের একটাই জন্ম নয়। হিন্দু মাইথোলজি এবং বৌদ্ধিস্টটা মানে যে পুনর্জন্ম বলে আছে, ঘটে, মানে এটাই তোমার বা আমার প্রথম জন্মাচ্ছি না, বা এটা শেষ নয়, বা এটাও শেষ নয়। শেষ কোথায় কেউই জানি না, কিন্তু অ্যাটলিস্ট এটা শুরু নয়। তার মানেই আমি আগে জন্মেছি। এবার ছেলে না মেয়ে কি জন্মেছি নিজেও জানি না। সে জন্মে কিছু কর্ম করেছি, অবভিয়াসলি খারাপ কর্ম কিছু করেছি, তার কিছু এফেক্ট তো হবেই। মানে আজকে যেমন আমি তোমাকে মারলে, তুমি আজ না মারলেও 10 বছর পরেও তার কথায় না হোক, শারীরিক ক্ষেত্রে না হোক, কোনো না কোনোভাবে তার মনে হবে রিভেঞ্জ নিই। তেমন এই কর্ম, মানে কর্মা ওইভাবে চলতে থাকে আর কি, জন্মের পর জন্ম। আচ্ছা, এই পাস্ট লাইফ রিগ্রেশন বিষয়টা কি আসলে? পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি মানে পূর্ব জন্মকে অতীত স্মৃতিচারণ। অতীত মিনস হচ্ছে এই জন্মের অতীতটা নয়, যে জন্মটা আমি পেরিয়ে চলে এসেছি, মানে আমার একটা ডেথের পরেই এই জন্মে এসেছি, প্রি ডেথ, সেই ডেথের আগে আমি কোথায় ছিলাম, কি হয়েছিল, কি করেছিলাম, এই মানে সেইখানের কোনো এমন কোনো খারাপ ঘটনা বা এমন কিছু ইম্প্যাক্ট আমার এই লাইফে এসে প্রবলেম ক্রিয়েট করছে না তো, সেইটাকে আইডেন্টিফাই করা এবং জানাটাই হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন। এটাকেই তো আমরা পিএলআর বলে থাকি। এক্স্যাক্টলি, এটাকেই পিএলআর। এইটা কিভাবে কাজ করে? অ্যাকচুয়ালি পিএলআর ব্যাপারটা আমার কাছেও ছিল সম্পূর্ণ অজানা, মানে এই টার্মসটা রেইকি নিয়ে করতে করতে আমার হাজব্যান্ডের কিছু ইস্যু ছিল, কিন্তু ইস্যুর কারণটা বুঝতে পারছিল না। এবার তখন আমি বিভিন্ন নেট সার্চ করতে করতে দেরাদুনের একজন খুব অনেক পুরনো পাস্ট লাইফ রিগ্রেশন মানে রিগ্রেশন থেরাপিস্ট, উনি ডক্টর শ্রুতি মাথুর বলে, ওনার সাথে আমার যোগাযোগ হয়। এবং যোগাযোগ হওয়াতে ওনার কাছে আমি প্রথমেই পাস্ট লাইফ রিগ্রেশন বলে ব্যাপারটা শুনি, ওনার সাথে আমি প্রবলেমটা নিয়ে আলোচনা করি। উনি তখন বলেন যে যদি তোমার হাজব্যান্ড রাজি থাকে তাহলে একবার করিয়ে দেখতে পারো, ইস্যু সলভ হয় বলে হতে পারে। তা আমি আমার হাজব্যান্ডকে বলি, সেও রাজি হয়ে যায়। এবং প্রথম আমার চোখের সামনে দেখা আমার হাজব্যান্ডের পাস্ট লাইফ রিগ্রেশন করানো, মানে উনি করান, এবং সেটা অনলাইন করান। দেরাদুন থেকে উনি কলকাতাতে, আমার হাজব্যান্ড সেখানে করান। এটা আজ থেকে অনেক বছর আগে, 5-6 বছরের বেশি। মানে ওই এক্সপিরিয়েন্সটা আমার লাইফে, মানে আমি সব কিছুই ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকেই আমার এখানে আসা। আমি দেখি এক্স্যাক্টলি পাস্ট লাইফ এক্সিস্ট করে। মানে ওনার ওই সময় বডি ল্যাঙ্গুয়েজ, আমার হাজব্যান্ডের বলা কথা, এবং যে জায়গায় উনি ছিলেন, ইচ অ্যান্ড এভরি ডেসক্রিপশন পরে দেখা যায় ইন্টারনেট খুলে ওগুলো আছে। এবং সব থেকে অবাক, উনি এই লাইফেও ব্যাংকে সার্ভিস করেন। ওটা সম্ভবত দেখেছিলেন 1800 শতাব্দীর কোনো বা সেঞ্চুরির টাইমে। তখনও উনি এই ফাইন্যান্স রিলেটেড কাজই করতেন। উনি এখনও মানে ব্যাংকে সার্ভিসের সাথে সাথে শেয়ার মার্কেট টুকটাক করেন। তখন তো শেয়ার মার্কেট ছিল না, তো এই ধরনের কাজগুলো করতেন। ইভেন চেহারার সাথেও উনি বলেন তারপরে বেরিয়ে এসে যে আমি আমার চেহারার মধ্যেও সাদৃশ্য খুঁজে পাই। মানে একজন, উনি দেখেছিলেন ওনার নিজেকে ইংল্যান্ডের একজন, মানে ইংল্যান্ডের বসবাসকারী একজন, যে ইংল্যান্ডে থাকার জন্য মানুষের যে ধরনের চেহারা হওয়া উচিত, বলেন আমি সেরকম ছিলাম না, আমার এখনকার চেহারার সাথে সাদৃশ্য এবং নেচারগত সাদৃশ্য। মানে এটা মানে যেটা অস্বাভাবিক, যেটা তো হওয়ার কথা না। হ্যাঁ, মানে জিনিসটা অনেকটা মনে হচ্ছে যে কল্পনা প্রবণ, বাট না, কল্পনা নয়, কারণ ওটা ছিল ফেব্রুয়ারি মাসে, আমার এখনো মনে আছে। এখন ঠান্ডা প্রায় চলে গেছে, আর কলকাতায় তো ঠান্ডা সেভাবে পড়েই না। উনি যখন পাস্ট লাইফের সময়টা ঢুকছেন একটা সাইডে, তখন উনি মানে বাইরে রয়েছেন ঘরের, সম্ভবত মানে তখন বরফ পড়ছে ওখানে, অসম্ভব আমি দেখছি উনি কাঁপছেন, মানে প্রচণ্ড চিৎকার করছেন, বলছেন আমার প্রচণ্ড শীত করছে। এবার আমি তখন ভাবছি যে তাহলে কি ওকে বাইরে থেকে আরেকটা কিছু ব্ল্যাঙ্কেট চাপা দেবো, মানে আমি তখন দিশেহারা, ব্যাপারটা আমার কাছে নতুন, আমি বুঝতে পারছি না। যিনি করাচ্ছিলেন উনি বললেন তুমি তাড়াতাড়ি কোনো সামনের ঘরে ঢোকো, দেখো কোনো ফায়ার প্লেসে আগুন জ্বলছে কিনা। অদ্ভুতভাবে উনি তখন বলছেন, আমার হাজব্যান্ড, যে হ্যাঁ একটা ঘর পেয়েছি, আমি ঢুকছি ওখানে, হ্যাঁ এই তো ফায়ার প্লেসে আগুন জ্বলছে, আমিও সামনে গিয়ে বসছি। মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওনার বডির মানে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল। মানে যে মানুষটা 2-3 সেকেন্ড আগে প্রচণ্ড কাঁপছিল, বাইরে ঠান্ডায় বরফ পড়ছে, ঘরের ভিতর ঢুকে আমরা যেমন ফিল করব হ্যাঁ এবার আমার একটু আরাম লাগছে, মানে ওনার ওই ফিলিংসটা উনি তো বুঝলেনই, আমিও বাইরে থেকে বুঝলাম যে অটোমেটিক শান্ত হয়ে গেল, বডি শিভারিং করছিল, বডি শান্ত। বললেন হ্যাঁ আমার গরম লাগছে, এবারে আমি একটু আমি রিলিফ ফিল করছি। যদি না হতো এই চেঞ্জটা তো অসম্ভব হওয়া। ঠিক। আচ্ছা, এই পিএলআর এর মাধ্যমে
কোনো শারীরিক বা মানসিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব? শারীরিক সম্ভব, কারণ রিসেন্টলি মানে বেশ কিছুদিন আগে একজনের তার হচ্ছে ভীষণ মানে শোল্ডার থেকে একটা পেন হতো, শোল্ডার থেকে হাত দিয়ে নামছে একটা পেন এরকম কোনোভাবেই, অথচ ফ্রোজেন শোল্ডার না বা স্পন্ডিলোইটিস এমন কিছু নয়। তার পাস্ট লাইফ রিগ্রেশন করাতে দেখা যায় যে সে কোনো সময় পাহাড়ে ঘুরতে গিয়ে সেখান থেকে পড়ে মারা যায়, এবং পড়ে যাওয়ার ফলে তার ফ্র্যাকচার হয়ে যায় জাস্ট গলা থেকে হাত দিয়ে ওই বোনটা, মানে ওই জায়গা ফ্র্যাকচার হয়ে এমন হয়ে যায় তারপর মারা যায় সে। কিন্তু ওই পেনটা সে ক্যারিড ফরওয়ার্ড করছে। অনেক সময় অনেক বার্থ মার্ক সেগুলোও কিন্তু আমরা পাস্ট লাইফ থেকে ক্যারি করি। মানে যদি কেউ কোনো গুলিতে মারা যায় বা কাউকে যদি পিটিয়ে মেরে ফেলা বা এরকম ধরনের কিছু হয়, কোনো মার্ক পড়ে গেল, দেখা যায় যে সেই মার্কটাও সেই জন্মে ক্যারিড ফরওয়ার্ড করেছে। আচ্ছা, একজন সাধারণ মানুষ যদি এই পিএলআর করতে চায়, তার জন্য কি কোনো ঝুঁকি আছে বা কোনো রিস্ক ফ্যাক্টর থাকছে? একদমই নয়, মানে অনেকেই ভাবে পিএলআর মানে আমাকে অজ্ঞান করে দেবে বা কিছু একটা, কিছুই নয়। এর আগে কতগুলো প্রসেস থাকে, মানে তুমি এখনই যদি বলো দিদি পিএলআর করো, আমার সম্ভব না বা উচিতও নয়, সব থেকে বড় কথা। কারণ প্রত্যেকের মাইন্ড সেট আপ তো একরকম থাকে না। আমরা বিভিন্ন টেনশন স্ট্রেসের মধ্যে থাকি, যত স্ট্রেস থাকবে তুমি কনসেন্ট্রেট করতে পারবে না। এটা একটা কনসেন্ট্রেট করা এবং ভিজুয়ালাইজেশন প্রোগ্রাম। প্রথমে তাকে কিছু মেডিটেশন পদ্ধতি দিয়ে দেওয়া হয় এবং মেডিটেশন করে সে কি ভিজুয়ালাইজ করছে সেটাও জানা হয় যে তুমি কি দেখতে পাচ্ছ। মানে যারা করে মানে পাস্ট লাইফ করানো হয় যাদের, বিভিন্ন টার্মস বলে সেগুলোকে। মানে কেউ ধরো হচ্ছে, এটা টার্মসগুলো হচ্ছে ক্লিয়ার ভয়েন্ট কিছু থাকে। ক্লিয়ার ভয়েন্ট হচ্ছে যারা দেখতে পায়, একদম পরিষ্কার ভিজুয়ালাইজ হচ্ছে সব কিছু। ক্লিয়ার অডিয়েন্ট হচ্ছে যারা শুনতে পাবে, অতটা হয়তো ভিশন নেই। ক্লিয়ার মানে মানে সেন্সেশন আসবে, মানে টাচ ফিল করতে পারবে, টাচ। আর হচ্ছে ক্লিয়ার কগনিজেন্ট হচ্ছে হয়তো দেখতে অতটা পাবে না, শুনতে পাবে না, কিন্তু সে বুঝতে পারছে কিছু হচ্ছে। এবার এইগুলোর ওপর দেখা যায় যে কারোর ভিজুয়ালাইজ হয়তো খুব ভালো, সে ভীষণ তাড়াতাড়ি চলে যাবে। কেউ হয়তো সেমি ভিজুয়ালাইজ, যেতে পারছে না, একটু প্রবলেম, পরিষ্কার দেখতে পাচ্ছে না। আবার খুব লজিক্যাল পার্সন হলে তার পক্ষে একটু টাফ হয়। মানে প্রচণ্ড লজিক দিয়ে যারা ভাবে যে কেন এটা হবে, এটা তো হবে না, এটার পেছনে যুক্তি নেই, তখন তার ক্ষেত্রে বিভিন্ন অন্য টেকনিক আছে। মানে বিভিন্ন প্রম্পট ইউজ করা হয়। ধরো প্রথমে তাকে তার জিজ্ঞাসা করে নেওয়া হয় সে কি ভালোবাসে, কোথায় ঘুরতে যেতে ভালোবাসে, কি কালারের ফুল ভালোবাসে, কি রং তার ভালোবাসে, জেনে নেওয়া হলো। এবারে যখন তাকে দিয়ে দেওয়া হচ্ছে মেডিটেশন, সে হয়তো বলছে আমার কোনো ভিজুয়ালাইজ আসছে না, তখন দেখা হয় তাকে সেই প্রম্পটগুলো সামনে দেখানো হয় যে দেখো তোমাকে এই ছবিগুলো দেখে নাও, যখন তোমাকে বলবো ওই ওয়ে আউটের মধ্যে তুমি ভিজুয়ালাইজ করবে পাহাড়, যেহেতু তুমি পাহাড় ভালোবাসো। কেউ হয়তো গার্ডেন ভালোবাসে, তখন তাকে ছবি দেখে বলা হবে দেখো তুমি এই গার্ডেনটাকে দেখবে। কেউ হয়তো ঝর্ণা ভালোবাসে, তাকে দেখানো হবে সেটা। আবার সেটা না হলেও একটা গ্রে রুম টেকনিক আছে, গ্রে রুম টেকনিক করা হয়। তাতেও যদি না হয়, তখন তাকে আর বলা হয় না তোমায় পাস্ট লাইফ করানো হচ্ছে, তখন তাকে ধীরে 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 এজ রিগ্রেশনে নিয়ে আসা হয়। মানে ধরো তোমার বয়স যদি এখন 30 হয়, তোমাকে ধীরে ধীরে নিয়ে আসা হবে 20, সেখান থেকে 10 ইয়ার্স, সেখান থেকে 5 ইয়ার্স, সেখান থেকে 1 ইয়ার, সেখান থেকে তোমাকে বলা হবে এবারে চলে যাবে রিগ্রেশনে। মানে তোমাকে বলে দেওয়া হবে এবার তুমি ফিল করো তুমি মায়ের গর্ভে আছো। সে কিন্তু তাকে বলা হচ্ছে না তখন তুমি পাস্ট লাইফে যাচ্ছ, মানে যেই ওই টার্মটা শুনছে ধরো সে মানে একটা হয়ে যাচ্ছে যে আমি কি হবে। এবার রিগ্রেশন, তুমি চলে গেলে, এবারে বলা হচ্ছে তুমি মায়ের এবার দেখো তো থাকার আগে তুমি কোথায় ছিলে। যেই থাকার আগে দেখছে, তার মানেই সে চলে যাচ্ছে তার ডেথের আরেকটা লাইফে। তখন অটোমেটিক্যালি সে ঢুকে যাচ্ছে পাস্ট লাইফে, যে তাকে বলা হচ্ছে না আমি পাস্ট লাইফে যাচ্ছি। আর একটা ফিঙ্গার টেকনিক, মানে তোমার চোখের সামনে তোমার নিজের হাতটা ধরে প্রত্যেকটা ফিঙ্গারের মাঝে আমি গ্যাপ রাখছি। এবারে বলা হয় যে কোনো একটা ফিঙ্গার টিপকে তুমি মানে তাকিয়ে থাকো একটা ফিঙ্গার টিপের দিকে। তুমি কনস্ট্যান্ট যখন একদিকে তাকিয়ে থাকছো, অটোমেটিক্যালি দেখবে চোখটা বন্ধ হয়ে আসছে। এটা টেকনিক। বা ধরো ছবি থাকলে তুমি তাহলে বলে যার হাত নেই সে কার দিকে তাকাবে। একটা কোনো ছবি রাখা হলো দেওয়ালে, বলা হলো তুমি ছবিটা দেখো দেখো দেখ, তার মধ্যে কিছু প্রসেস চলে আমাদের। ছবিটা দেখতে 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 অটোমেটিক্যালি তো চোখটা বন্ধ হয়ে যাবে। মানে লাস্ট এত দূর চেষ্টা করা হয়, যদি দেখা যায় কোনো কারণে তার হচ্ছে না, মানে সত্যিই হলো না, হতেই পারে হলো না, এরকম হয়েছে এক দুজন দেখতে, ইভেন আমিও আমার নিজের একটা পাস্ট লাইফে দেখতে পাইনি কিছু। এবার তখন তাকে বলা হয় তাহলে তুমি কিছুদিন হিলিং নাও,
তোমার সত্যি প্রচুর স্টাক কিছু এনার্জি বা স্টাক কিছু এমন ট্রমা জমে আছে যেটা থেকে রিলিজ করো, তারপর ট্রাই করো। তা না হলে আকাশিক রেকর্ড আছে, তাকে তার মাধ্যমে দেখানো হয়। আচ্ছা, গোসাই ঠাকুরের আড্ডার কোনো দর্শক যদি এই পিএলআর করতে চায়, তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? নাম্বার তো যাচ্ছে স্ক্রিনিং। পিএলআর আমি করাই বা শেখাই, দুটোই করি। কিন্তু শেখার জায়গায় বলবো তাকে ধীরে ধীরে স্টেপে আসতে। প্রথমে কোনো নর্মাল এই রেইকিটাই বলবো বেস, যেহেতু শিখে তারপর পিএলআরে আসতে। এবং এর মাঝখানেও কিছু টেকনিক থাকে, কিছু সিম্বল থাকে, সেগুলো শিখে নেওয়ার আরও 2-1টা। তারপরে পিএলআর অবশ্যই শিখতে আসলে যোগাযোগ করলে আমি শেখাই। এবং আমি বলবো পিএলআরটা সামনে অফলাইনেই শেখা ভালো, কারণ অনলাইনে হয় না এ কথা বলবো না, কিন্তু কিছু জিনিস, কিছু এক্সপিরিয়েন্স, কারণ যখন শেখানো হয় তখন একজনকে দিয়ে আরেকজনকে প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিসটা সে অফলাইনে সামনে যতটা ভালো করতে পারবে বা ভুলটা ধরা যাবে, অফলাইনে তুলনামূলক জিনিসটা কম হয়। একদম ঠিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন খুব ইন্টারেস্টিংলি আমার এখন জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে এই পিএলআর এর দ্বারা ব্লকেজ কি ক্লিয়ার করা যায়? হ্যাঁ, ব্লকেজ ক্লিয়ার করা সম্ভব। ব্লকেজ ক্লিয়ার করা কীভাবে সম্ভব, সেটা হচ্ছে ধরো তুমি দেখলে তোমার পাস্ট লাইফ করতে গিয়ে তুমি কারোর টাকা চুরি করে নিয়েছিলে, পাস্ট লাইফে কোনো সময় কারোর থেকে টাকা পয়সা চুরি করেছিলে বা কিছু করেছিলে। যার করেছিলে তার তো একটা তোমার উপর রাগ বা কিছু জন্মেছিল, বা কাউকে চিট করেছিলে, টাকা চুরি না হোক কোনোভাবে চিট, সে ধরো তোমাকে এই লাইফে সে শাস্তিটা। অ্যাকচুয়ালি সোলের আমাদের সব কিছু মনে থাকে, বাহ্যিক চেহারার বাহ্যিক বডির কিছুই মনে থাকে না। সোল কিছু বলে না, মানে থার্ড আই যেটা বলছে, থার্ড আইতে সব কিছু স্টোর আছে, তুমি যত জন্ম জন্মেছো, কি করেছো। এবার ঘটনাটা হয় কি, তুমি যখন জন্মাচ্ছ, এটা একটা স্ক্রিপ্ট। তোমাকে আজকে যেমন তুমি স্ক্রিপ্ট পড়ছো যে আমি এই প্রশ্ন করব, মাথায় আছে, এটা স্ক্রিপ্ট। তেমন তুমি জন্মানোর আগে তোমাকে স্ক্রিপ্ট কিন্তু ওপর থেকে পড়িয়ে দেওয়া হবে, যে এই স্ক্রিপ্ট অনুযায়ী তোমার লাইফে এই ঘটবে, এই হবে, দেখো তুমি এগ্রি তো। ইভেন পার্টনার পর্যন্ত তুমিই কিন্তু চুজ করে আসছো, মা বাবাও চুজ করে আসছো, ভাই, একটা সারাউন্ড তুমিই চুজ করে আসছো। সেই চুজটা কি করছো? কর্মের ওপরে। তোমাকে ধরো 4-5টা বাবা মার অপশন দিয়ে দেওয়া হলো, কারণ এতগুলো জন্মে একটা বাবা মাই বাবা মা ছিল না। অবভিয়াসলি তুমি তার মধ্যে থেকে সব থেকে বেস্ট বাবা মাটাই চুজ করবে, আমরা ভালোটাই চুজ করি। তখন দেখা যায় সেটাও যখন আমার পক্ষে খারাপ হচ্ছে, তার মানে বাকিগুলো আরও খারাপ ছিল, ভাবতে হবে। এবং তুমি সবটাই জেনে এই লাইফে আসছো, এসে তখন আর তোমার মনে থাকছে না, তখন তোমাকে ডিলিট করে দেওয়া হয়। কেন? নিজে এক্সপিরিয়েন্স করো। এবার দেখা যাচ্ছে তুমি কারোর থেকে টাকা পয়সা চিট করো, হঠাৎ দেখবে এ জন্মে কেউ আসলো, কোনো চেনা নেই, কিছু নেই, 2 দিন এসে 2 দিন কথা বলে তোমার কিছু টাকা পয়সা কিছু ক্ষতি করে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, ঠিক। হঠাৎ কেউ কিছু ক্ষতি করে দিল, কিছু, কিন্তু আমি তার এ জন্মে কিছু করিনি। অ্যাকচুয়ালি তুমি এ জন্মে সত্যিই করনি, তো কোনো না কোনো জন্মে করে এসছো বলে ওর সোলের মনে আছে বলে ও নিয়ে চলে গেল। এরকম ভালোও করে কেউ, হঠাৎ জীবনে এসে প্রচুর ভালো করিয়ে দিয়ে তোমার চলে গেল, আর তার সাথে কোনোদিনই দেখা হলো না, মানে তারও কিছু কর্ম বাকি ছিল। এবার কিভাবে ব্লকেজ ক্লিয়ার করে, পাস্ট লাইফে নিয়ে গিয়ে তাকে ধরো দেখলো যে হ্যাঁ আমি ওর সাথে ওটা করেছিলাম, ওটাকে আবার রিক্রিয়েট করতে বলা হয়। যে তুমি তো তখন টাকাটা নিয়ে চলে গেছিলে বা কিছু ক্ষতি করেছিলে, ঠিক আছে, এটাকে আবার রিক্রিয়েট করো। রিক্রিয়েট করে কি করো, তুমি ভাবো টাকাটা আমি তাকে দিয়ে দিলাম ফেরত। তুমি যেই আমি তোমার জিনিসটা নিয়ে গিয়ে আবার যে তোমায় ফেরত দিলাম, অবভিয়াসলি তোমার রাগটা কমে গেল। তখন তাকে ফরগিভনেস চাওয়ানো হয় ওখানে, যে তুমি তোমার সোলকে তার সোলের কাছে ফরগিভনেস চাও তাকে, সেও তোমাকে ফরগিভ করে দিক, যে হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবং কর্ড কাটিং করে দেওয়া হয়, মানে সবার সাথে সবার আমাদের কি কর্ড জুড়ে রয়েছে। যেমন মায়ের সাথে সন্তানের জন্মের সময় কর্ড জুড়ে থাকে, তোমার প্রত্যেকের সাথে এটা হচ্ছে তোমার ইনভিজিবল কর্ড। ওই কর্ডটাকে কাট করে দেওয়া হয়, যে আমি আমার ভেতর তোমার জন্য কোনো রাগ, কোনো গ্রাজ, কোনো রিগ্রেট ফিল রাখলাম না, তুমিও রেখো না। আমার কৃতকর্মের জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। অবভিয়াসলি ক্ষমা চেয়ে নিলে ক্ষমা করে দিতে সে বাধ্য। তখন বাইরে বেরিয়ে এসে এবার তাকে আর কিছু দিনের কিছু মেডিটেশন প্রসেস, কিছু ফরগিভনেস দেওয়া হয়, সেগুলোর মাধ্যমে এটা সম্ভব। তবে কোনোটাই তো ম্যাজিক নয়, সবটাই মানুষকে ধৈর্য মানুষ করে কি ধৈর্য হারিয়ে ফেলে, যে একদিন করলাম হচ্ছে না, আমার হবে না, এইটা রাখলে চলবে না, বিশ্বাস রাখতে হবে সব কাজের উপরে। আচ্ছা, স্বপ্ন দেখা আর ম্যানিফেস্টেশন, এই দুটোর মধ্যে পার্থক্য? অ্যাক্টিভ প্যাসিভের পার্থক্য। মানে স্বপ্ন দেখা মানে কি, তুমি আজকে স্বপ্ন দেখছো আমি একটা গাড়ি কিনবো, গাড়িটা হলে ভালো হয়, আমার স্বপ্ন আছে একটা অডি কেনার, দেখি পয়সা জমাচ্ছে একদিন কিনবো, স্বপ্ন।
তোমাকে কেউ জিজ্ঞেস করবে তোমার স্বপ্ন কি, না একটা গাড়ি কেনা, আমার চ্যানেলটাকে এত বড় করা, একটা সুন্দর ফ্ল্যাট কেনা, বাড়ি করা, স্বপ্ন। ম্যানিফেস্ট কি করছো? ম্যানিফেস্ট হচ্ছে আমি কিনে ফেলেছি, সেই গাড়িটা আমি চড়ছি, গাড়িটা এই কালার, গাড়িটা করে আমি অমুক জায়গায় ঘুরতে গেছি, এটা হচ্ছে মানে ম্যানিফেস্টেশনটা তোমাকে ভাবতে হবে প্রেজেন্টে আমি করছি। ওকে, মানে আমি ম্যানিফেস্ট করে, আমার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বলেছিল আমার নিজের বাড়ি আছে, কিন্তু আরও 2-3 বছর পর 2027-28 এরকমই কিন্তু আছে। তো আমার জিনিসটা তখনই দরকার ছিল, যে আমার এখনই প্রয়োজন। আমি রেগুলার ম্যানিফেস্ট করতাম। কিভাবে? আমি বাড়িটা কিনেছি, আমি বাড়িটার মধ্যে আছি, ভীষণ সুন্দর সাজিয়েছি বাড়িটা, সব লোকজন আসছে, আমার পছন্দের জিনিসগুলোকে রেখেছি, এই কালার হয়েছে, এই কালারের পর্দা, এই কালারের সোফা, এই ফার্নিচার, এরকম আমার ঠাকুরের জায়গা। মানে আমি ওটার মধ্যে আছি, ওই ফিলিংসটা তোমাকে নিয়ে প্রতিদিন রেগুলার আমি আছি। আজকে আমার নিজের ফ্ল্যাট হয়ে গেছে এবছর, অথচ অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে আমার নেই। তুমি ম্যানিফেস্ট এইভাবেই করো যে আমার ওটা হয়ে গেছে অলরেডি, ওটার মধ্যে আমি আছি। যত ম্যানিফেস্টেশন পাওয়ার সব করতে পারে, মানে ম্যানিফেস্টেশন পাওয়ারের মধ্যে রজার বেনস্টারের নাম শুনেছি আমরা, যিনি তোমার অলিম্পিকে 1 মাইল উনি কমপ্লিট করেছিলেন 3 মিনিট 58 বা 59 সেকেন্ডে। 1 মাইল, যেটা ডক্টররা বলেছিলেন যে হার্ট বাস্ট করে যাবে। উনি ছিলেন হচ্ছেন একজন নিউরোলজিস্ট, কিন্তু অলিম্পিকে উনি চ্যাম্পিয়ন হয়েছিলেন 3 মিনিট 58 সেকেন্ডে 1 মাইল দৌড়েছেন। কীভাবে? উনি কিন্তু ভাবতেন না আমি করবো, উনি রেগুলার ম্যানিফেস্ট করতেন আমি করে ফেলেছি করে। মানে ম্যানিফেস্টেশন পাওয়ার তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যে তুমি মানে ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে তোমার ভিতর দিয়ে। ওয়াটার ম্যানিফেস্টেশন আছে, এয়ার ম্যানিফেস্টেশন আছে, কফি ম্যানিফেস্টেশন আছে, বাথ ম্যানিফেস্টেশন আছে, রেন ম্যানিফেস্টেশন আছে, এয়ার ম্যানিফেস্টেশন আছে, মানে এয়ার ম্যানিফেস্টেশনেরও বিভিন্ন প্রসেস আছে। আচ্ছা, এই ম্যানিফেস্টেশনের কি কোনো রিচুয়াল বা টেকনিক আছে কিছু? আছে, টেকনিক আছে, সাধারণ টেকনিক। তুমি 1 গ্লাস জল নাও, খুব মনের ইচ্ছে সেটাকে প্রচণ্ডভাবে মনের মধ্যে ম্যানিফেস্ট করো আমার হয়ে গেছে। তুমি মনে করো আমার একটা দারুণ বাড়ি হয়ে গেছে, সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাটটাতে আছি, প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করো, হাতের জলটার দিকে তাকিয়ে তাকে 3 বার ফু দিয়ে জলটা খেয়ে নাও, রেগুলার করো। তুমি একটা কাগজে তোমার উইশ লেখো, লিখে লেফট হ্যান্ডের ওপর রেখে রাইট হ্যান্ড দিয়ে চেপে ধরো, তাহলে পুরো ভিজুয়ালাইজ করো এই উইশটা আমার ফুলফিল হয়ে গেছে, মানে হয়ে গেছে, প্রেজেন্টে বলতে হবে হয়ে গেছে, আমি এটার মধ্যে পুরোপুরি আছি আমার উইশটার মধ্যে। রেগুলার পেপারটা রাখো, রেগুলার। তুমি মানি ম্যানিফেস্টেশন করো, রেগুলার হাতে একটা নোট রেখে দাও, পার্টিকুলার নোটটাকে হাতের ওপর নিয়ে চেপে রাখো, রেখে রেগুলার করো, রেগুলার ম্যানিফেস্ট করো, ওই নোটটা তোমার ডাবল, ট্রিপল, ট্রিলিয়ন, মিলিয়ন হয়ে গেছে। ম্যানিফেস্ট করো, অটোমেটিক ওয়ে কোন দিক থেকে আসবে, কিন্তু চেষ্টা করো, এমন না যে আমি ম্যানিফেস্ট করলাম কিন্তু কাজ করলাম না, সেটা না, কাজ তুমি করবে, তো ওয়েগুলো দেখবে তোমার অদ্ভুতভাবে খুলে গেছে, কোত্থেকে খুলছে তুমি জানো না। একজন মানুষ যদি তার কাঙ্ক্ষিত জীবন বা তার কেরিয়ার নিয়ে ম্যানিফেস্ট করে, সেটা কি সে পেতে পারে? একদম। তুমি ধরো একটা ভালো চাকরি চাইছো, তুমি ম্যানিফেস্ট করো আমি এই কোম্পানিতে বস হয়ে বসে আছি, গাড়ি আসছে আমাকে নিচ্ছে, আমি গাড়িতে উঠছি, অফিস যাচ্ছি, নিজেকে ওয়েল সুন্দর সুটেড বুটেড যেভাবে সেভাবে কল্পনা করো, আমি প্রতিদিন অফিস যাচ্ছি, অফিসে বসছি, কাজ করছি, আমার এমপ্লয়িরা আমাকে নিয়ে ভীষণ হ্যাপি, ভীষণ খুশি তারা আমাকে পেয়ে। এইটাকে তুমি প্রতিদিন ভিজুয়ালাইজ করো, প্রতিদিন। একটা হুইসপার টেকনিকে ভিজুয়ালাইজেশন হয়, মানে এটা তো অন্য কাউকে অবশ্য করতে হয়, মানে তুমি ঘুমিয়ে আছো, তোমার কানের কাছে কেউ এসে তোমার ঘুমের মধ্যে প্রতিদিন তোমার উইশটাকে 3 বার বলছে। অ্যাকচুয়ালি সবটাই কাজ করে আমাদের সাবকনসাস, কনসাস মাইন্ডে করতে চাইলে এগুলো সবটাই মনে হবে না, যুক্তি খুঁজতে গেলে। তো সাবকনসাসের পাওয়ার হচ্ছে সাংঘাতিক, সাংঘাতিক। আজকে আমি এখানে এসেছি, এটাও আমি বলবো আমার ম্যানিফেস্টেশন। মানে আমি চেয়েছিলাম আগে আমার বাড়িটা হোক, দেন আমি আমার কেরিয়ারে ফোকাস করবো, আমি স্টেপ বাই স্টেপ করবো। আমার বাড়িটা হয়ে গেছে, সকলের আশীর্বাদে ব্লেসিংসে হয়ে গেছে, এবারে আমি আমার কেরিয়ার নিয়ে ফোকাস করবো। আমি প্রতিদিন আমি কেরিয়ার নিয়ে ফোকাস করবো, আমি দাঁড়াবো, আমি এই জায়গায় যাব, আমি 10টা মানুষের উপকার করব এবং নিজেরও কিছুমাত্র নিজের পায়ে নিজে দাঁড়াবো। হঠাৎ করেই তোমার সাথে আমার যোগাযোগ, হঠাৎ করেই আমি আজকে এখানে। ইচ অ্যান্ড এভরিথিং ইজ ম্যানিফেস্টেশন। মানে ম্যানিফেস্টেশন না থাকলে স্বপ্নগুলো তুমি পূরণ করবে কি করে? স্বপ্ন দেখতে পারো, কিন্তু স্বপ্নগুলো পূরণের পদ্ধতিটা হচ্ছে ম্যানিফেস্টেশন। আচ্ছা আচ্ছা, এই ম্যানিফেস্টেশন করতে গেলে কি কোনো ডেইলি রুটিন মেনটেন করতে হয়?
এমন কিচ্ছু নেই। ডেলি রুটিন, তুমি প্রতিদিন যে কোনো একটা সময় বসে নিজের স্বপ্ন, নিজের জন্য অন্তত 10টা মিনিট বের করে আমরা করতেই পারি সারাদিনে। 10 মিনিট বের করে নিজের স্বপ্নটা হয়ে গেছে বলে ভাবো, হয়ে গেছে। এছাড়া টেকনিক আছে 111 টেকনিক, 333, 555 টেকনিক। 111 হচ্ছে তুমি 11 দিন 11 বার নিজের উইশটাকে পজিটিভ অ্যাফার্মেশনে লেখো। নিজের উইশটাকে প্রতিদিন 11 বার লিখলে যে আমি এই কোম্পানিতে চাকরি পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স। আগে নাম্বারগুলো লিখে নিলে 1 থেকে 11, লিখতে লিখতে কাউন্ট করলে না। প্রতিদিন রাত্রিবেলা একটা টাইমে বসে দেখলে সে সময় কেউ তোমাকে না ডাকে, কুল মাইন্ডে, শান্ত পরিবেশে তুমি ম্যানিফেস্টেশন লিখে ওটাকে পেপারটাকে ফোল্ড করে রেখে দিলে। 11 দিন লিখে ওটাকে ওইভাবে রেখে দিই। তোমার আর লেখার পরে ভাবার দরকার নেই আমি লিখলাম কেন হচ্ছে না, ছেড়ে দাও ইউনিভার্সের উপর। তুমি ইউনিভার্স কাছে চেয়েছো, তুমি যেটা চাইবে উনি সেটাই তোমাকে ডাবল ট্রিপল করে ফেরত দেবেন। অ্যাকচুয়ালি তুমি যদি নেগেটিভ পাঠাও, ইউনিভার্স তোমার ভাষাটা বুঝছে না যে আমি একটা বাড়ি চাইছি, এই ভাষাটা উনি বুঝছেন কি ফ্রিকোয়েন্সিটা। এই যে ফ্রিকোয়েন্সি যাচ্ছে আমার, এই ফ্রিকোয়েন্সিটা ইউনিভার্সের কাছে পৌঁছেছে। কি ফ্রিকোয়েন্সি পৌঁছাচ্ছে? একটা পজিটিভ ফ্রিকোয়েন্সি শুভঙ্করের থেকে বেরোচ্ছে। ইউনিভার্স বুঝছে শুভঙ্করের থেকে একটা পজিটিভ ফ্রিকোয়েন্সি আমার দিকে আসছে, যে ফ্রিকোয়েন্সি আসুক না কেন সেটাকে আমি ডাবল করে ওর কাছে পাঠাই। উনি কিন্তু শুনছেন না যে তুমি বাড়ি চাইছো কি গাড়ি চাইছো না জব চাইছো, উনি দেখছেন একটা পজিটিভ ফ্রিকোয়েন্সি ওর থেকে আমার কাছে আসছে, আমি ওকে এই পজিটিভ ফ্রিকোয়েন্সিটা আরও ডাবল করে ওর দিকে পাঠাই। এই পজিটিভ ফ্রিকোয়েন্সিটার মধ্যে তোমার কি থাকছে? তোমার একটা ম্যানিফেস্টেশন। সেই ম্যানিফেস্টেশনটা কি? তোমার একটা বাড়ি করা। বুঝতে পারছো? এমন না তোমার লেখাটা ইউনিভার্স পড়ে ওটাকে বুঝে আচ্ছা শুভঙ্কর বাড়ি চেয়েছে তাহলে ওকে বাড়িটা দে। ইউনিভার্স বুঝছে ফ্রিকোয়েন্সিটা। তুমি আজকে কারোর সম্বন্ধে নেগেটিভ ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছ যে ওকে আমি দেখে নেব। ইউনিভার্স কি দেখছে? আচ্ছা শুভঙ্করের থেকে একটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি আমার কাছে আসছে। উনি জানেন না তুমি ওকে মারবে বলছো না ভালোবাসবে বলছো, উনি দেখছেন ফ্রিকোয়েন্সি, উনি তোমার কাছে ওটাই ডাবল করে পাঠাচ্ছে, তুমি ডাবল রিসিভ করছো। মানে ব্যাপারটা ওটাই। মানুষ ভাবছে আমি বাড়ি লিখছি, হয়তো দেখা যাবে তুমি চাইছো বাড়ি, এরকমও দেখা যায়, কিন্তু এই মুহূর্তে তোমার হয়তো অন্য একটা কিছু পজিটিভ দরকার, তুমি দেখলে সেটা আগে হয়ে গেল। মানে অবভিয়াসলি মনে রাখবে যেটা তোমার জন্য সব থেকে ভালো সেটাই তোমার হবে। তোমার হয়তো পরপর স্বপ্ন আছে যে আগে বাড়ি করব, তারপর গাড়ি কিনবো, তারপর ওই করবো, কিন্তু ইউনিভার্স দেখছে পজিটিভ ফ্রিকোয়েন্সিটা আগে ওর এইটা হোক, তারপরে এইটা হয়তো ওর ক্ষেত্রে এখন বেশি এসেনশিয়াল, এইটা হয়ে যাক তারপর ওইটা হবে, কিন্তু আসবে তোমার কাছে অলওয়েজ পজিটিভভাবে ফিডব্যাক, সেটা যেভাবেই আসুক না কেন। আচ্ছা দিদি, তুমি তো অনেক কিছু শেখাও, মানে পিএলআর শেখাও, রেকি শেখাও। তোমার এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে যাদের তুমি শিখিয়েছো, তারা শেখার পর নিজের লাইফে সেটাকে অ্যাপ্লাই করার পর খুব ভালো ফিডব্যাক? আমারই স্কুলের বন্ধু কয়েকজন আছে, তাদের রিলেশনশিপ নিয়ে খুব প্রবলেম হয়েছিল ভীষণ, মানে সেপারেশন পর্যন্ত হয়ে গেছিল। অদ্ভুতভাবে তারা আমাকে বেশ কিছু মাস আগে জানায় যে অদ্ভুত মিরাকেল ঘটেছে, যে নিজে থেকে চলে গেছিল সে রাত 3টের সময় নিজে থেকে ফিরে এসেছে। মানে হঠাৎ করেই সম্পর্ক পুরো ডিটাচ থেকে ফিরে চলে এসেছে এবং খুব ভালো আছে এখন, তারা ভীষণ ভালো আছে। চাকরি নিয়ে কিছু বন্ধুর সমস্যা চলছিল, তারা বলছে এখন আমরা খুব ভালো আছি, আরও ভালো। তখন মনে হয়েছিল যে এই চাকরিটা চলে গেল আমি কি করব, দেখা গেছে এখন আরও ভালো চাকরি পেয়ে গেছি এবং আরও ভালো আছি। ইভেন হেলথ ইস্যুও দেখা গেছে অনেক ভালো আছে তারা, অ্যাটলিস্ট নিজে ভালো থাকার একটা ওয়ে আউট খুঁজে পেয়েছে। তোমার কি কোথাও মনে হয় যে এটা শেখা উচিত? আমি বলবো কিছু না শিখুক, রেকি শেখা অবশ্যই উচিত। কারণ দেখো, তুমি ডাক্তারকে আজকে প্রতি মাসে পয়সা না দিয়ে একটা অসুখের, আমি বলবো না তার জন্য তুমি সুগারের ওষুধ খেও না, প্রেশারের ওষুধ খেও না, কিন্তু দেখা গেছে রেকি করতে করতে এমন জায়গায় এসেছে ডাক্তার অটোমেটিক্যালি ডোজ কমিয়ে দিয়েছে, বা সে যদি রোজ প্রেশারের ওষুধটা না খাচ্ছে তার প্রেশারটা বেড়ে যাচ্ছে এমন হচ্ছে না, প্রেশারটা কন্ট্রোলে থাকছে। সব থেকে ভালো কাজ হয় কিসে না, তো অ্যাংজাইটি ডিপ্রেশনে। হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা। মানে অ্যাংজাইটি এখন মানুষের সব থেকে বড় প্রবলেম, অ্যাংজাইটি ডিপ্রেশন ভীষণ। মানে এই জেনারেশনটা শেষ হয়ে যাচ্ছে অ্যাংজাইটি ডিপ্রেশনে, প্রচণ্ডভাবে অ্যাংজাইটি ডিপ্রেশন নিজের কন্ট্রোলে নিজের থাকে। তুমি শিখে যাবে আমাকে কোথায় কতটা এগোতে হবে, কোথায় হবে না, কারোর কোনো খারাপ কথা আমাকে এফেক্ট করবে কি করবে না। আর মনে রাখবে, আমি এখানে আবার কর্ম চলে আসে। তুমি ধরো কেউ কোনো খারাপ কাজ করেছে, আমরা বাহ্যিকভাবে ভাবছি যে এটা
আবার খানিকটা পাস্ট লাইফের সাথে, যে আমরা বাহ্যিকভাবে ভাবছি এই মানুষটা রোজ দিন পাবে যাচ্ছে, ড্রিঙ্ক করছে, মানুষটা খুব খারাপ, কিন্তু তার এর কর্ম খুব খারাপ করছে ভেবে তার সম্বন্ধে প্রচুর সমালোচনা করছি, ন্যাচারালি করি। তার হয়তো আরেকটা লুকোনো সাইড আছে, সে হয়তো তার কোনো নিজস্ব ব্যক্তিগত কারণে তার কাছে ওইখানে আনন্দ খুঁজে নিয়েছে রোজ ড্রিঙ্ক করা, সে খারাপ করছে আমি মানছি, কিন্তু তার আড়ালে সে হয়তো আরও 10টা পরিবারকে দেখবে হেল্প করছে রেগুলার, মানে তার জন্য আরও 10টা পরিবার খেয়ে পড়ে বেঁচে আছে। তার ওই কর্মটা কিন্তু মানুষ দেখছে না, দেখছে কি তার সামনের ফেসের কর্মটা, যে এ তো ঠিক করছে না। এবার তুমি যখনই তার সম্বন্ধে সমালোচনা করছো, খারাপ কথা বলছো, এখন মানুষের সোশ্যাল মিডিয়ার যুগে কি হয়েছে তো খুব ইজি কারোর সম্বন্ধে সমালোচনা করা। আমি একটা ব্লগ করে দিলাম, একটা ভিডিও করে দিলাম, ফেসবুকে পোস্ট করে দিলাম, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে দিলাম, ওকে দুটো বাজে কথা বললাম, মিটে গেল। নিজের বোধ বুদ্ধি খরচা করলাম না, কেউ আমাকে ইনফ্লুয়েন্স করলো ও খারাপ দেখেছিস বলে। আমি বলবো কারোর কর্ম বিচার করার জন্য আমরা জন্মাইনি, মানে আমাকে ভগবান পাঠায়নি তুমি তার কর্মটা বিচার করো, আমাকে আমার কর্ম করতে দিয়েছে। কে কার খারাপ কর্মের আড়ালে 10টা ভালো কর্ম করছে আমি তুমি জানি না। এবং সব থেকে ভালো হলো দান করো গোপনে, মানে দান করে তুমি আমাকেও বলো না দিদি আমি দান করেছি, ভুলে যাও, সেই দানই হচ্ছে দান। এবং দান করছি আমি কর্মা ক্লিয়ারের জন্য, এটা ভেবেও দান করো না। সেজন্য কর্ম এখানে চলে আসছে কি ওই যে ওই দিক থেকে, নিজের কাজ নিজে করো, কে কি করছে সেটা ভাবাটা জাজ করাটা তোমার কাজ না। এরকম দেখা গেছে চার্ট হয়তো খুব ভালো, সে মানুষটা বেসিক্যালি হয়তো, মানে আমি রিসেন্ট আমার খুব চেনা একজনের চার্টই দেখা গেছে মানুষটা এমনি হয়তো ভীষণ রাগী, খিটখিটে, বাজে ব্যবহার করে, দুর্ব্যবহার করে, ফ্যামিলির সাথে খুব বাজে সম্পর্ক, মানে আস্তে তুমি বলবে ভালো না লোকটা। তখন তাকে জিজ্ঞাসা করছে কেন, তাহলে আমরা কি ভাবি ও এতদিন খারাপ কাজ করছে ও শাস্তি পাবে, দেখা যাচ্ছে না, মানে যেটুকু প্রবলেমে পড়ছে আবার বেরিয়ে যাচ্ছে, প্রবলেমে পড়ছে বেরিয়ে যাচ্ছে, কেন তাহলে? তখন দেখা গেল সে হয়তো পার্টিকুলার একটা বা দুটো মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু বাইরে মানুষটা ভীষণ হেল্পফুল, কেউ না চাইতেই তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করছে, তার পাশে দাঁড়াচ্ছে, মানে কার্মা না কোথাও তার ব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে ইউনিভার্স বা ভগবান শাস্তি দেওয়ার আগেও তাকে ভাবছে যে না তো কোথাও ব্যালেন্স করছে, ছেড়ে দে। মানে ইউনিভার্স কোথাও তোমাকে শাস্তি দেবে বলে বসে নেই, ওনার কিন্তু আমরা কেউ শত্রু নই। ভগবানকে আমরা দোষ দিই, ভগবান দেখছে না, ভগবানের কাজ নেই খেয়ে দে পার্টিকুলার তোমার আমার উপর শত্রুতা করবে, উনি ছেড়ে দিয়েছেন, তুমি তোমার মতো করো, কর্ম ব্যালেন্স করে চলো, তোমার সমস্যা নেই। কোনোটা একটা টাইমে রিয়েলাইজ করবে আমি ভুল করেছি, ঠিক আছে, তাই বলে কেউ আমার কোনো ক্ষমতা নেই বা আমার এতটা অধিকার দেয়নি ভগবান আমি অন্যের কর্ম নিয়ে জাজ করব, তার কর্ম নিয়ে আমি আলোচনা করব, তার কর্ম নিয়ে তাকে হিউমিলেট করব, সেটা করে আমি করছি কি তার উপকার। তোমার খারাপ কর্মটা আমি নিজের কর্ম খারাপ করছি, তোমার খারাপ কর্মটা আমি নিয়ে নিচ্ছি, দেখা যাচ্ছে আমার ভালো কর্মটুকু তোমার দিকে চলে গিয়ে তোমার উন্নতি হচ্ছে। মানে আমি নিজের রিয়েল লাইফের থেকে আমি এটা রিয়েলাইজ করেছি যে কিছু মানুষ আমার সম্বন্ধে খারাপ কথা বলছে, ভিডিও করছে, মেসেজ করছে, বাজে কথা বলছে, 10টা লোককে বলছে, কিন্তু আমি দেখছি আমার একদিক থেকে উন্নতি হচ্ছে। কেন? ও তো আমার খারাপ কর্মটা নিয়ে নিল, নিজের কর্ম খারাপ ক্রিয়েট করলো আমার সম্বন্ধে সমালোচনা করে, উপরন্তু আমার খারাপ কর্মটাকেও নিয়ে আমাকে ভালো পথে এগোলো, তার জন্য তাদের কাছে গ্র্যাটিটিউড যে সে ওটা করার জন্য আমি ভালো রাস্তাটা খুঁজে পেয়ে গেলাম। আচ্ছা, তোমার সাথে কথা বলতে বলতে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি শুনেছিলাম, সেটা হচ্ছে লামা ফেরা। আচ্ছা, লামা ফেরা তো একটা হিলিং প্রসেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা জিনিসটা কি? রেইকিটা যেমন হচ্ছে জাপানি প্রসেস, লামা ফেরাটা হচ্ছে বৌদ্ধিস্ট। হ্যাঁ, এটা আমি বলছিলাম যে এরকমই কিছু একটা আমি শুনেছি। অ্যাকচুয়ালি গৌতম বুদ্ধা উনি লামা ফেরাটা, মানে উনি অ্যাকচুয়ালি যখন বৌদ্ধদেব হয়েছিলেন তপস্যা করার পরে উনি প্রচুর কিছু পাওয়ার এবং সিম্বল উনি পেয়েছিলেন, এবং ওনার এই ধারাটাই চলে আসছে লামা ফেরা। লামা মানে আমরা বুঝতে পারছি বৌদ্ধিস্টরা, এবং এটা তখন শেখানো হতো কি ছোট বাচ্চাদের, 5 বছর বয়সের বাচ্চাদের নিয়ে যাওয়া হতো লামা মনেস্ট্রি, যেটা সেখানে তাদের কিছু প্রসেসের মাধ্যমে এই বৌদ্ধদেবের যে অনুকরণ পথে এই পথে হাঁটিয়ে তখন তাদেরকে বলা হতো তারা লামা হয়ে গেছে, এবং উনি প্রায় 2100 বেশি এরকম সিম্বল সৃষ্টি করেছিলেন। কিন্তু সময়ের এবং কালের পরিবর্তনে সেই লামারাও এখন নেই, ওই সিম্বল 2100টা সিম্বল নিয়ে ক্যারি করার মতোও নেই। এবং এসকে সাইনি বলে উনি এই প্রাচীন যে পদ্ধতিটা লামা ফেরাটাকে উনি আবার এটাকে বিভিন্ন জায়গায় থেকে এগুলোকে কালেক্ট করে এটাকে টোটাল এক জায়গায় করে 12টা সিম্বলের মধ্যে অ্যাকুমুলেট করেছেন। লামা ফেরার ফার্স্টটা হচ্ছে লামা ফেরা হিলিং মাস্টার, মানে তুমি লামা ফেরা ফার্স্ট শিখলে তোমাকে 6টা সিম্বল শেখানো হবে,
এটা রেইকির থেকে আলাদা কেন বলবো, রেইকিটা হচ্ছে তোমার একটা প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তোমার নিজের মধ্যে পাওয়ার বাড়বে। প্রথমে তো ওটা 21 দিনের করতে হয় একটা টানা। আর লামা ফেরাটা হচ্ছে শিখে নিয়ে ডেলি প্র্যাকটিসের কিছু নেই, এবং লামা ফেরাটা আরেকটু পাওয়ারফুল কারণ এটার মাধ্যমে তুমি ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে পারবে। আচ্ছা, এবং লামা মানে হচ্ছে লামারা, আর ফেরা কথার অর্থ হচ্ছে ওটাতে আড়াই পাক দিয়ে ব্যাপারটা করতে হয়। আচ্ছা, মানে এটার জন্য আলাদা একটা পোশাক থাকে, একটা মালা থাকে এবং একটা যন্ত্র থাকে। সেটার মাধ্যমে বডির চারদিকের যত ব্ল্যাক ম্যাজিক এবং নেগেটিভিটি এনে এক জায়গায় জড়ো করতে হয় আমাদের নাভিতে। নাভি হচ্ছে আমাদের কেন্দ্রস্থল, যেটা কোনোদিন পড়ে না, আমরা জানি অবিনশ্বর। নাভিতে এনে পুরো নেগেটিভিটিটাকে জড়ো করে সাইন আছে নিয়ে আসা আর কি, ওটার মাধ্যমে ওটাকে ইউনিভার্সে দিয়ে দিতে হয়। মানে ওটা আরেকটু পাওয়ারফুল লামা ফেরাটা। এবং 12টা সিম্বল যখন কেউ শিখে যাবে পরেরটা, সে তখন সবাইকে শেখাতে পারবে। ওটা 40 দিনের একটা কন্টিনিউ মেথড আছে আলাদা। তো নর্মাল লামা ফেরার ফার্স্ট 6টা সিম্বলটা সবাই শিখতে পারে। ব্ল্যাক ম্যাজিক রিমুভে এটা ভীষণ কাজে দেয় এবং আরও একটু বেশি পাওয়ারফুল এটা রেইকির থেকে। আচ্ছা, এই লামা ফেরা তুমি করো তো? মানে হ্যাঁ, হ্যাঁ, কেউ হ্যাঁ। যদি হ্যাঁ করাতে চায়? করাতে চায়, লামা ফেরা হিলিং আমি করি। মানে রেইকি করে বলা হয় প্রথমে তাকে লামা ফেরা করে তারপর তাকে রেইকি দাও। রেইকিটা খুব সফট, এটাও খুব সফট, কিন্তু প্রথমে লামা ফেরা করে তার ভেতর থেকে সমস্ত নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক বের করো, এবার তাকে রেইকি দাও। আচ্ছা, এখানে ব্ল্যাক ম্যাজিক বলতে কি তন্ত্রের ব্ল্যাক ম্যাজিকের কথাই বলা হয়? ইয়েস, দেখো আমাদের এই সাবজেক্টটা রেইকি, লামা ফেরা, এগুলোর মধ্যে ব্ল্যাক ম্যাজিকের কোনো অস্তিত্ব নেই। খুব ভালো কোয়েশ্চেন করলে এটা। মানে আমি যেখানে থাকি, আমার ফ্ল্যাটেরই কিছু মানুষ তারা মনে করেন আমি তন্ত্র করি। আচ্ছা, হ্যাঁ, মানে কিছু তো বোঝার ক্ষমতা হয়েছে সামান্য হলেও। মানে আমার থেকে ডিস্টেন্স মেনটেন করে, তাদের কোনো কিছু ঘটলে ভাবে ও কিছু করেছে। অ্যাকচুয়ালি এটা তাদের উদ্দেশ্যও বলা এবং সকলের উদ্দেশ্যে বলা, তন্ত্রটা একটা ভীষণ টাফ সাবজেক্ট। ওটাও যারা করেন অনেক সাধনার পরে তারা এই জায়গায় আসেন। অনেক সাধনা, অনেক যারা করেন, মানে তাদের উপর আমার অসম্ভব রেসপেক্ট। ওটা ছেলে খেলার সাবজেক্ট না, আমি এই কিছু করলাম হয়ে গেল, হয় না। তন্ত্র বিশাল বছরের পর বছর সাধনা, সবাই তান্ত্রিক হতে পারে না এইটা। এবং তন্ত্রটা আরও কঠিন জিনিস, এইটা অনেক ইজি সফট। এটার মাধ্যমে, তন্ত্রর মাধ্যমে বলবো না কারোর ক্ষতি করা যায়, শুধু ক্ষতির জন্যই, ভালোর জন্য ইউজ হয়, খারাপের জন্য যে যেটা করে সেটা তাদের ধারণা, সেটা নিয়ে আমি এখানে কোনো আলোচনা চাই না। কিন্তু রেইকি এবং হিলিং এগুলো না কারোর ক্ষতি সম্ভব না, বা যারা করে তারা কারোর ক্ষতির কোনো প্রসেসই শেখানো হয় না। তুমি করি থেকে তোমার সবসময় ভালো, তোমার ক্ষতি হয়েছে, তুমি আমাদের কাছে এসো, হিলিংয়ের মাধ্যমে যতটা সম্ভব তোমাকে ভালো করার চেষ্টা করা হয়। বিভিন্ন সাইন, বিভিন্ন প্রসেস, বিভিন্ন মেথড, সব কিছুর মাধ্যমে ভালো। মানে এটার সাথে তন্ত্র পুরো দুদিকের রাস্তা, কোনো মিল নেই। মানে আমাদের এটাও যেমন তান্ত্রিকরা বলতে পারবে না কি, ওনাদের পদ্ধতিটাও আমরা বলতে পারবো না। কিন্তু যিনি তান্ত্রিক তিনিও রেইকি শিখতে পারেন, যিনি রেইকি শিখছেন তিনিও তন্ত্র শিখতে পারেন। ক্ল্যাশ নেই দুটোর সাথে, দুটো পথ আলাদা। এখানে আমার আরেকটা প্রশ্ন, জানি না করা উচিত হবে কিনা, বা আমার মনে হলো যে আমাদের দর্শকদের এটা জানা উচিত, সেটা হচ্ছে ধরো কারোর ওপর তন্ত্রের সাইড থেকে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, সে কি এই লামা ফেরা বা রেইকি বা হিলিং প্রসেসে সেই ব্ল্যাক ম্যাজিকটাকে রিমুভ করতে পারবে? পারবে। আমাদের 7টা চক্র, তো তন্ত্র কিভাবে করে, তন্ত্রের মাধ্যমে তোমার যে কোনো একটা চক্রকে ব্লক করে দেয়। 7টা চক্র রয়েছে বডির। কখন তন্ত্র হয়, তোমার চক্রগুলো যখন ইমব্যালেন্স হয়ে যায়। তোমার রুট চক্র ইমব্যালেন্স মানে হচ্ছে তোমার ফিনান্সিয়াল প্রবলেম লাইফে আসবে, বিভিন্ন দিক থেকে টাকা পয়সার সমস্যা এইগুলো আসবে। তোমার হার্ট চক্র ইমব্যালেন্স মানে হচ্ছে ইমোশনাল দিক থেকে প্রচুর আঘাত পাবে। তোমার ক্রাউন চক্র ডিফেক্ট মানে হচ্ছে পজিটিভ কিছু ভাবতেই পারছো না, মানে তোমার মাথায় শুধুই নেগেটিভ চিন্তা। থার্ড আই চক্র ব্লক মানে হচ্ছে একদম মানুষ চিনতে পারো না, মানে অলওয়েজ ভুল মানুষটাকেই ভাবো ভালো, অলওয়েজ খারাপ হয়। থ্রোট চক্র ব্লক বলতে কি বলতো, নিজের মনের কথা নিজে পরিষ্কার বলতে পারো না। মানে তোমার আজকে একটা কথা আমাকে বলা প্রয়োজন, এটা বললে দিদির কাছে ঠিক মনে ভাবছো, বলে আর উঠতে পারলে না। যেমন আমার হাজব্যান্ডের থ্রোট চক্র ব্লক। মানে ব্লক বলতে কি, মানে নিজের মনের ব্যাপারটা পুরোপুরি প্রকাশ করতে পারে না, এবং বা এমন ভাবে হয়তো করলো, ঠিক মানে একটা নেগেটিভ ওয়েতে চলে গেল। মানে বলতে চাইলো তুমি ভাত খাবে, বলে ফেললো তুমি জল খাবে। মানে এটা মানে, এবং প্রকাশ করতে না পারার জন্য মানুষ উল্টো বোঝে, ভুল বোঝে, সমস্যা ক্রিয়েট হয়। এটা কিন্তু খুব জেনারেল একটা সমস্যা। হ্যাঁ, মানুষ বোঝাতে পারে না, মানে আমি কি বলতে চাইছি উল্টো দিকের মানুষটা, এবং বুঝলো তো বুঝলো, অলওয়েজ উল্টো বুঝলো। কোনো ঝগড়াঝাটি ঝামেলা হচ্ছে, ও
পয়েন্ট খুঁজে পায় না আমার হাজব্যান্ড, যেটা বলে আমরা সব কিছু আমি নিজের ঘর থেকে বুঝেছি, পয়েন্ট খুঁজে পায় না সেই সময় কোন উত্তর দিলে উল্টো দিকে মানুষটাকে চুপ করানো যাবে। এক গাদা কথা টথা শুনে চলে এলো, আর তখন মাথা কাজ করলো না যে আমার এটা বলো। থ্রোট চক্র ব্লক বলতে পারলো না, ক্রাউন চক্রের প্রবলেম বলে থটটা এলো না। তোমার স্যাক্রাল চক্র যদি ব্লক থাকে, খুব পেটের প্রবলেম, মানে হজমের প্রবলেম, পেটের প্রবলেম, পেট নিয়ে সমস্যা, খাওয়ার হজম হয় না এরকম। সোলার প্লেক্সাস ব্লক থাকলে হচ্ছে ইমোশনাল ভীষণ ইমব্যালেন্স, সবসময় একটা কাঁদো কাঁদো ভাব, কেউ কিছু বললো আমি দুঃখ পেয়ে গেলাম, কষ্ট পেয়ে গেলাম, কে কি বললো। রুট চাকরা ব্লক, তো রুট চাকরাটা হচ্ছে মানে রুট চাকরা ব্লক মানে ফিনান্সিয়াল ব্লকেজ প্রচুর চলে আসে লাইফে, মানে প্রসপারিটি অ্যাবান্ডেন্স এসেও তোমার হচ্ছে না। এবার এই তন্ত্র কি করে, অ্যাকচুয়ালি যেভাবেই করা হোক না কেন প্রসেস তাদের ব্যাপার। তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কি হয় বলতো, চক্রগুলোকে ব্লক করে দেয়। তোমার একটা চক্র ব্লক মানে কি, তোমার ওই জায়গার কাজটা বন্ধ হয়ে গেল, তোমার ক্রাউন চক্র ব্লক করে দিল মানে কি, তুমি চিন্তা ভাবনা করতে পারলে না, মানুষ বললো পাগল হয়ে গেছে। থার্ড আই ব্লক করে দিল মানে কি, তুমি খালি ভুলভাল কাজ করছো, ও যে ও কাজ করতে পারলে। রুট চক্র মেন, থার্ড আই, থ্রোট, রুট, এই 2-3টা যদি কারোর বন্ধ করে দেয়, মোটামুটি তার লাইফে সব গন্ডগোল হয়ে গেল। এবার তুমি রেকি শিখলে কি, ধীরে 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 ওই ইউনিভার্সাল রে এসে তোমার চক্রগুলোকে ক্লিন করছে। ক্লিন ড্রাউজিং বলে একটা জিনিস আছে, ড্রাউজিং যেটা, ওটা আমি শিখি বা শেখাই, করাই ওটা। ড্রাউজিংয়ের মাধ্যমে তুমি ধীরে 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 চক্রাকে ব্যালেন্স করতে পারো। 7টা চক্রের বিভিন্ন বীজ মন্ত্র আছে, লাম বাম ইয়ম রাম, বীজ মন্ত্র তুমি চ্যান্ট করো। তোমাকে রেকি শিখেই যে করতে হবে এরকম না, মেডিটেশন চালাও, প্রত্যেকটা আলাদা বীজ মন্ত্র জেনে নাও। ফার্স্ট ডিগ্রি শুধু রেকি শেখো, প্রতিদিন বীজ মন্ত্র চ্যান্ট করো, অটোমেটিক তোমার চক্রাগুলো খুলে যাবে, অটোমেটিক চক্র খুলে যাবে। চক্র খোলা থাকুক আর না থাকুক, আমার তো পাওয়ারফুল করতে সমস্যা নেই। যে জিমে যাচ্ছে, প্রতিদিন জিমে যাচ্ছে, শরীর ঠিক হয়ে গেছে, আর আমি যাবো না তা তো নয়। আমি কেন রোজ যাই না, আমি আরও নিজেকে ঠিক রাখি, আরও শরীর ঠিক থাকুক। তুমি সব যদি ব্যালেন্সও থাকে তাও তুমি করো না, আরও পাওয়ারফুল, বাইরে নেগেটিভ এনার্জি আসবে না। কেউ চেষ্টা করলে সাময়িক করে চলে যাবে না। আমি প্রশ্নটা এই কারণেই করলাম যে এরকম অনেক দর্শক আছে বা এরকম আমাদের অনেক পরিচিত আছে যারা বুঝতে পারে নিজেদের ওপরে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রের ক্রিয়া হয়েছে, কিন্তু সেটাকে রিমুভ করতে যেতে পারে না ভয়ের কারণে। তো এইখানে এইটা অনেক বেশি ইজিয়ার এবং সফট, যেহেতু তুমি সফট, মানে এটাই তুমি ঠিকমতো করতে পারলে তোমার হবে, না করতে পারলে এমন নয় যে আমার ক্ষতি হয়ে যাবে, মানে এটার কোনো সাইড এফেক্ট নেই। হোমিওপ্যাথি ওষুধের মতো, হোমিওপ্যাথি ওষুধ আমার খেয়ে ঠিকমতো যদি খাই কাজ হবে, ঠিকমতো যদি না খাই কাজ হবে না, কিন্তু এমন না যে আমার কোনো অর্গান ডিফেক্ট করে দেবে, সাইড এফেক্ট নেই, সাইড এফেক্ট নেই। আচ্ছা, আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে ঘড়ি দেখে মানুষের চরিত্র বোঝা যায়। এটা তুমি একবার আমাকে বলেছিলে যে আচ্ছা হ্যাঁ, ঘড়ি পড়াটা ভীষণ দরকার সব থেকে। আচ্ছা, কেন দরকার, মানে এই রিস্টের যে নার্ভাস সিস্টেমটা, এটা ব্রেনের সাথে মানে ব্রেনের সাথে এটা অ্যাটাচ রয়েছে। মানে ঘড়ি ডান হাতের রিস্টে যদি ঘড়ি পড়ো, এই রিস্টে নার্ভের সাথে তোমার ব্রেন দিকে মানে লেফট সাইডের ব্রেনের কাজ করে। আর ঘড়ি পড়া বলতে কালার, যেমন ধরো গ্রিন কালারের ঘড়ি যদি তুমি পড়ো ডায়াল, বিজনেস যারা করে তাদের ক্ষেত্রে গ্রিন কালারের ঘড়ি পড়া খুব, গ্রিন হচ্ছে অ্যাবান্ডেন্স আনে প্রচুর, ভীষণ অ্যাবান্ডেন্স আনে। তুমি যদি কাউকে দেখো ভীষণ ব্ল্যাক কালারের ঘড়ি পড়ছে, মানে খুব ব্ল্যাক জিনিসটা ইউজ করছে, মনে রাখবে তার প্রতি তার খুব ব্লকেজ লাইফে, ভীষণ ব্লকেজ, ভীষণ প্রবলেম, একটা ভালো কিছু ভাবতে সমস্যা, একটু জটিল টাইপের মানুষ, সব জিনিসের মধ্যে একটা কিছু করে খুঁত বার করছে। আচ্ছা, আমি তো গ্রিন বেল্টের ঘড়ি পরাও, বেল্ট না পরে ঘড়ি পরো, কিন্তু চেষ্টা করবে মানে মেটালের হয় যাতে কোনো, আচ্ছা, মেটাল, এবং সব থেকে তোমার ডিজিটাল, এই যে ডিজিট লেখা, সব থেকে ভালো যে যদি ডিজিটগুলো আমার প্রপার লেখা থাকে, অ্যাটলিস্ট যেন 12, 3, 6, 9 এই ডিজিটগুলো যেন থাকে। কারণ 12 মানে হচ্ছে 1 আর 2 এর ভাইব্রেশন, 1 সান 2 মুন, আবার দুটো একসাথে হয়ে গেল বৃহস্পতি 3, এই নাম্বারগুলো যেন, এবং এই যে অ্যানালগ যে টিক 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 ঘুরছে, এই সাউন্ডটাও হচ্ছে আমাদের লাইফের একটা চলছে, এটাকে করে। এবং ঘড়ি কাউকে গিফট দিতে নেই, গিফট দিতে নেই, কারণ তুমি নিজের ভালো সময়টা কাউকে দিয়ে দিচ্ছ। গিফট পাওয়া ভালো, গণেশ কাউকে গিফট দেওয়া ভালো না, পাওয়া ভালো। গণেশ তো বলে মানে খুব সৌভাগ্যের প্রতীক, আমরা গণেশ,
তুমি তোমার সৌভাগ্য কাউকে হাতে করে দিয়ে দিচ্ছ। কারণ গিফট পাও খুব ভালো, দেওয়া উচিত না গণেশ লক্ষ্মী কাউকে গিফট। ঘড়ি গিফট দেওয়াটা ঠিক না। আমার ভালো সময় আমি কাউকে দিয়ে দিচ্ছি, যার জন্য বন্ধ ঘড়ি বলে ঘরে রাখতে নেই, ভীষণ রাহুর প্রকোপ বাড়ে। বন্ধ ঘড়ি না, রাখতে নেই। একদম বন্ধ ঘড়ি ঘরে কখনো রাখতে নেই। হয় ফেলে দাও বা ব্যাটারি চেঞ্জ করো বা যা খুশি করো। বন্ধ ঘড়ি যদি থাকে তোমার রাহুর প্রকোপ প্রচণ্ড বেড়ে যাবে, রাহু ভীষণ ডিস্টার্ব হয়ে যাবে। রাহু ভালো হলে তোমাকে প্রচুর পয়সা দেবে, রাহু যদি একবার ঘেঁটে ঘুঁটে ডিস্টার্ব করে ফেলে, লাইফের প্রবলেমের উপর প্রবলেম আনবে। ঘড়ি পড়ছো না, ইউজ হচ্ছে না, ভাই ফেলে দাও। চলছে না দেখলে ফেলে দাও। ভালো ঘড়ি থাকে ব্যাটারি লাগাও, বন্ধ ঘড়ি কখনো ঘড়ি রাখবে না। এবং ডায়াল অলওয়েজ ভালো হচ্ছে সার্কেল পড়া, কারণ এই কর্নারগুলোতে না এনার্জি গিয়ে এনার্জি বেরিয়ে যায়। সার্কেলে কি সার্কেল ওয়াইজ ঘুরছে এনার্জি, ঘড়ি তো একটা এনার্জি, এনার্জি ওয়াইজ ঘুরছে। মানে চেষ্টা করা উচিত যে বেল্ট যেন মানে চামড়ার বা লেদারের না হয়, বা এগুলো সিনথেটিক, মেটাল হয় যেন, মেটাল বেল্ট অলওয়েজ যেন মেটাল বেল্ট হয়। ঘরের ঘড়ি যেন সার্কেল হয়, ডিজিটগুলো বড় বড় থাকে। গ্রিন ঘড়ি হলে ঘরে খুব ভালো হয়, গ্রিন বা হোয়াইট। গ্রিন থাকলে কি তোমার অ্যাবান্ডেন্স প্রচুর আনবে, হোয়াইট হলে প্রচুর শান্তি পিস আনবে। ঘড়ি লাগাও অলওয়েজ হচ্ছে নর্থ বা ইস্টের দিকে, ইস্টে লাগাও, ইস্ট সূর্যের দিক, প্রচুর ঘরে পজিটিভিটি আনবে। নর্থে লাগাও অ্যাবান্ডেন্স আনবে। আচ্ছা, ঘরের ঘড়ি লাগানোর ক্ষেত্রে বা ওয়াল ক্লকের ক্ষেত্রে কি কোনো কালার, মানে এই একই কালার? হ্যাঁ, গ্রিন বা হোয়াইট লাগাও, ব্ল্যাক লাগিও না। রাউন্ড ঘড়ি লাগাও যেখানে ডিজিটগুলো বড় বড় থাকবে। ঘড়ি সবসময় বলো রাউন্ড শেপ। এবং হাতের ক্ষেত্রে অনেকে দেখবে খুব ছোট ডায়াল ঘড়ি পরে, একদম উচিত তোমার যা রিস্টের সাইজ অ্যাটলিস্ট 80% তার ডায়ালের সাইজ থাকবে। খুব ছোটও না, আবার খুব বড় যদি হয় না সেক্ষেত্রে মানুষ ইমব্যালেন্সে ভোগে জীবনে। বড় হাতের থেকে ডায়াল বড়, ইমব্যালেন্স লাইফে নিয়ে আসবে। রিস্ট যতটা অ্যাটলিস্ট চেষ্টা করবে 80% যেন আমার ডায়ালের কভারেজ হয়। এবং ওয়াচের মাধ্যমে ওয়াচ প্রেডিকশনও করা যায়। এটা মানে ইন্ডিয়ান মেথডে নেই খুব একটা, ওয়েস্টার্ন মেথডে এটা মানে আমি আমার গুরু প্রিয়াঙ্কা চক্রবর্তী ওনার কাছ থেকে শিখি, উনি প্রথম নিয়ে আসেন এখানে। ওয়াচের মাধ্যমে তোমার হ্যাঁ এবং নায়ের উত্তর দেওয়া যায়। তার জন্য তোমার পার্টিকুলার একটা ওয়াচকে রাখতে হবে, সেই ওয়াচটাতেই তুমি শুধুমাত্র প্রেডিকশনটা করবে, আর কোনো ওয়াচে প্রেডিকশন করবে না। আজকের এপিসোডে বারবার একটা কথা তোমার মুখ থেকে আমরা শুনেছি, সেটা হচ্ছে গুরু। তোমার গুরু, তোমার গুরু, তোমার গুরু। এই গুরু কিভাবে লাইফে এফেক্ট ফেলে বা গুরু কিভাবে চুজ করা যায়? অ্যাকচুয়ালি বলে যেটা, গুরুকে তুমি চুজ করো না, গুরু তোমাকে চুজ করে। মানে প্রি ডেস্টিনি থাকে যে তুমি কার কাছে কি শিখবে, কার কাছ থেকে কতটুকু পাবে, গুরু শিষ্য চুজ করেন। আমার প্রথম বলবো যে গুরু যিনি প্রিয়াঙ্কা চক্রবর্তী, বারবার ওনার নামটা বলছি কারণ আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ ওনার কাছে। ওনার মতো মানুষ দেখে না, যে হিউম্যান ভীষণ ভালো উনি, এবং স্বরূপ স্যার যার কাছ থেকে আমি তারপরেও আরও প্রচুর কিছু কোর্স করেছি। এনারা দুজন বলেন যে আমরা গুরু নই, গুরু বলবে না, কারণ গুরু হওয়ার যোগ্যতা আমাদের এখনো আসেনি। গুরু তারা রামকৃষ্ণদেব গুরু, আমরা বলবো যে শ্রী শ্রী রবিশঙ্করজি গুরু, আমার দীক্ষা গুরু আছেন উনি গুরু। বলছেন আমরা টিচার, এখনো গুরুর পর্যায়ে পৌঁছায়নি। মানে আমি গুরু বললেও ওনারা বলেন যে গুরুর ডাকটা বলবে না, কারণ আমরা টিচার, একটা শিক্ষা শিখে এসেছি। ডক্টর মিকা উসুইজি গুরু, যিনি ইনভেন্ট করেছিলেন এই পদ্ধতিটাকে, রেইকি। আমরা টিচার, শেখাচ্ছি। গুরু তাকেই নির্বাচন করো যিনি শিষ্যের মধ্যে ভেদাভেদ করেন না, সকলকে সমান চোখে দেখেন, শিষ্যের ব্যক্তিগত জীবন নিয়ে ইন্টারফেয়ার করেন না। তিনি এক শিষ্যকে বলেন না যে আরেক শিষ্যের সম্বন্ধে খারাপ কথা বলো, আলোচনা করো, সমালোচনা করো। হিউমিলিয়েট করেন না শিষ্যকে, এবং টেনে নিচে নামানোর চেষ্টা করেন না শিষ্যকে। সব থেকে বড় কথা, আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়েই বলছি, আমার রিসেন্ট পাস্টের কিছু অভিজ্ঞতা, তার কাছ থেকেও আমি কিছু শিক্ষা নিয়েছি, শিক্ষা করেছি। কিন্তু তিনি এমন কিছু বলেন, এমন কিছু করেন যেন মানে আমাকে হিউমিলিয়েট করা বা এরকম কিছু করা, এবং নিজে করেন প্লাস তার কিছু স্টুডেন্টকে দিয়েও হয়। পরে আমি যখন আমার এই দুই গুরুকে জিজ্ঞাসা করি, তখন ওনারা বলেন যে মানে হেসে বলেন যে এগুলো এখন খুব চলছে, হচ্ছে। কারণটা যাই হোক আমি আর অনস্ক্রিন বলতে চাইছি না। বলছে মানে গুরু যিনি হবেন তিনি সমালোচনার ঊর্ধ্বে থাকবেন, সবচেয়ে বড় কথা। তার কাছে তুমিও যা, আমিও তা, আর 5টা শিষ্যও তাই।
কে কার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ আলোচনা করব না, কারণ আমি কারোর ব্যক্তিগত জীবনে আলোচনা করা মানে তার বললাম তার ব্যাড কর্ম আমি নিয়ে তাকে ভালো কর্ম দিচ্ছি, আমার নিজের কর্ম খারাপ করছি। যিনি সত্যিকারের গুরু হবেন তিনি সমালোচনার ঊর্ধ্বে থাকবেন, কারোর কোনো ব্যাপার নিয়ে মাথা ব্যথা করবেন না, সবাইকে তার কাজ শিক্ষাদান করবেন। ভেদাভেদ তিনি নিজেও করবেন না, শিষ্যদের মধ্যেও ঢোকাবেন না। এমন গুরুই চুজ করো প্রত্যেকে বলবো, যিনি প্রকৃত জ্ঞানী। পুঁথিগত জ্ঞান কার কম কার বেশি এই দিয়ে স্পিরিচুয়াল জগতে আসা যায় না। স্পিরিচুয়াল জগতে আসা কার আভ্যন্তরীণ জ্ঞানের প্রকাশটা কত, প্রতিভাটা কত, কোন গুরু তোমাকে ব্লেসিংস কতটা দিচ্ছে, তোমার জন্য ভালো প্রে করছে কতটা। মানুষ আজকে খারাপ আছে বলেই গুরুর কাছে যায়, যায় স্পিরিচুয়াল জগতে যায় তখনই মানুষ ঢোকে যখন সব পথ মানুষের মনে হয় বন্ধ। আমাকে কেউ কোনো একটা রাস্তা দেখাক, সে পথ দিয়ে আমি এগোতে পারবো। সেই গুরুই যদি সেই মানুষকে খারাপ কথা বলে, হিউমিলিয়েট করে, তাই তো তিনি গুরু, সত্যিকারের গুরুর আখ্যাটা পাওয়ার যোগ্যতা তার নেই। হতে পারে তিনি অনেক জ্ঞানী, অনেক কিছু তার, তো প্রকৃত গুরু হওয়ার যোগ্যতা হয়তো তার নেই। সেই জন্য আমি আমার এই দুই গুরুর কাছে ভীষণ কৃতজ্ঞ। মানে এনারা বলেন আমরা টিচার, গুরু অনেক ওপর লেভেলে, অনেক সাধনা করে গুরু হওয়া যায়, টিচার হওয়া যায়। ঠিক, আমরা আমাদের আজকের এপিসোডের একদম শেষের দিকে এসে গেছি, আমাদের সময় প্রায় শেষের দিকে। কেউ যদি এই বিষয়গুলোকে পেশা হিসাবে নিতে চায়, তার জন্য ন্যূনতম কি যোগ্যতা লাগে? কোনো যোগ্যতাই লাগে, পড়াশোনার ওই ধরনের বেসিক কোনো যোগ্যতার সাথে এটার কোনো মিল নেই। যে কোনো মানুষই রেইকি শিখতে পারে, এমন নয় যে কারোর মধ্যে প্রচুর পাওয়ারফুল হলেই সেই রেইকি শিখতে পারবে, এগুলো একদম যে কোনো মানুষই শিখতে পারে। শুধু থাকতে হবে পজিটিভ মাইন্ডসেট, নিজের ভেতর পজিটিভিটি থাকতে হবে, পজিটিভ মাইন্ডসেট আর ডিটারমাইন্ড। আমি আজকে রেইকি শিখছি, আমাকে কেউ দুটো কথা বললো কি শিখছি সেগুলো, এটা শুনে আমি পথভ্রষ্ট হব না। আমার কাজ আমি করব, আমি শিখব এবং নিজে ভালো থাকবো, ফ্যামিলিকে ভালো রাখবো, আরো 10টা মানুষকে ভালো রাখার চেষ্টা করবো। স্পিরিচুয়াল পথে নিয়মই হচ্ছে আমি সবাইকে ভালো রাখবো, নিজে ভালো থেকে সবাইকে ভালো রাখবো, খারাপ মানুষটাকেও ভালো রাখবো, সমালোচনাগুলো চেষ্টা করব কম করার, অন্যের কর্ম নিজে নেওয়ার চেষ্টা কম করব, আমার কর্ম আমি ভাববো আমি কোন দিক থেকে ব্যালেন্স করব। সোজা পথে সবাই করছে, আমি অন্য কোনো পথে করব, সবাইকে না জানিয়েই করব। শিখতে সবাই পারে। সব শেষে দর্শকদের জন্য তুমি কি বলবে? বলবো রেইকি শিখুন, নিজে শিখুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন, নিজে সুস্থ থাকুন। বাইরের প্রচুর নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনভায়রনমেন্ট, নেগেটিভ পিপল, সেগুলো থেকে নিজেকে প্রোটেক্ট রাখুন। মানে নিজেকে প্রোটেক্ট রাখার ইজিয়েস্ট সফট ওয়ে হচ্ছে রেইকি। তারপরে আপনি পিএলআর শিখুন, অরা স্ক্যানিং শিখুন, অ্যাঞ্জেল রেইকি শিখুন, অ্যাঞ্জেল হিলিং শিখুন, লামা ফেরা শিখুন, এগুলো তো অনেক পরে, অনেক প্রসেস চলছে। নিউমারোলজি শিখুন, বেসিক রেইকি শিখুন, ভালো থাকুন, পজিটিভ থাকুন, সবাইকে ভালো রাখুন। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য। আজকে আপনারা একটা অন্যরকম, অন্য ধরনের এপিসোড দেখলেন। আজকের এপিসোড এইটুকুই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক রবিবার রাত 9টায় অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন এখানেই। আর হ্যাঁ, কেমন লাগলো আজকের এপিসোডটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।